ইসরায়েল অলরেডি প্যালেস্টাইনের এগেনস্টে যে পরিমাণ অ্যাট্রোসিটি শো করেছে তার কিছু অংশ এখন আমরা দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রেও হচ্ছে। যুদ্ধটা যদি অনেক লং লাস্টিং হয়, ইট উইল বি ভেরি বিগ ডিজাস্টার ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমাদের শুধু একার না, আমাদের পৃথিবীর সমস্ত দেশই এটির দ্বারা ইম্প্যাক্টেড হবে। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটি করছে, এটির কোনো বৈধতা কিন্তু মার্কিন নাগরিকরা এখন পর্যন্ত দেয়নি। প্রচুর প্রাণহানি ঘটবে এবং তাছাড়া বৈশ্বিক যে সম্পর্ক, বৈশ্বিক যে বাণিজ্য এবং বৈশ্বিক যে উৎকর্ষতা, সেটি সম্পূর্ণভাবে লোপ পাবে। ভারত গত 2 বছরের ভেতরে অন্তত 3বার 3টা দূতাবাসে আমাদের আক্রমণ করেছে এবং 2টা দূতাবাসে পতাকা পুড়িয়েছে। আর আমাদের তখনকার যে রাষ্ট্রপ্রধান ছিল তার কুশপুত্তলিকা দাহ করেছে এবং তাদের পূজা পর্বণে ডক্টর ইউনূসকে অসুর সাজিয়ে তারা ব্যবহার করেছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, আমাদের যদি হরমুজ প্রণালী দিয়ে তেমন কোনো পণ্য রপ্তানি হয় না, তাও ইউরোপে কিছু কিছু পণ্য আমাদের হরমুজ দিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, নিশ্চয়ই সবার মাথায় কিন্তু চিন্তার ভাঁজ কি হচ্ছে ইরানের যে যুদ্ধ, ইরানের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ, অথবা ইসরায়েল তাদের মিত্রদের নিয়ে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে, সেই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে, তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে কি পড়ছে, বাংলাদেশেও বা তার প্রভাব কতটা পড়ছে, সেই প্রভাবে জনজীবনে কি কি নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে নিশ্চয়ই প্রত্যেক বিবেকবান মানুষই ভাবছেন। আমরা আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়েই। মাই টিভি সংলাপে আজকে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন রাজনীতিবিদ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ডেলিস খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। এবং বাঁ পাশে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি, বিজিএমই এর পরিচালক শোভন ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু প্রথমেই মেজর ডেলিস খান আপনাকে দিয়ে শুরু করছি। যেহেতু নিরাপত্তার বিষয় নিয়ে আপনারা কাজ করেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ছিলেন, বিভিন্ন দেশেও আপনারা ঘুরেছেন, শান্তির জন্য কাজ করেন, আমাদের শান্তি মিশনে গিয়ে। আসলে আমরা সর্বশেষ যে অবস্থাটা দেখেছি আজকে, সেই অবস্থা হচ্ছে প্রায় 900 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এরপরে টেলিভিশন বা পশ্চিমা মিডিয়া থেকে প্রাপ্ত যে সংবাদ, মধ্যপ্রাচ্যে আমেরিকান সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইরান, কিন্তু ওমান উপসাগরে ইরানি নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস করার দাবি আবার যুক্তরাষ্ট্রের। এরকম যে অবস্থাটা, তো সেই অবস্থা ছাড়াও আমরা আজকে সর্বশেষ একটি প্রতিবেদন দেখি, তারপরে আপনার কাছে আসি যে বিশ্লেষণটি কি। প্রিয় দর্শক, আমরা আমাদের সহকর্মীদের করা একটি প্রতিবেদন দেখে আসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরান পাল্টা ইসরায়েল, আমেরিকা এবং আরব দেশগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে। এর কারণে সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ লেবানন থেকে মোকাবেলায় নেমেছে এবং ইসরায়েল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ বেশি সময় ধরে চলতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে সংঘাতের বিস্তার আরও গভীর হতে পারে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, অর্থনীতি ও বাণিজ্যের উপর চাপ বাড়ছে। ইরান নিজেই জানাচ্ছে তারা যুদ্ধ চায় না, তবে দীর্ঘ সময় মোকাবেলায় প্রস্তুত। আলোচনার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিপাক্ষিক আলাপচারিতার ইঙ্গিত এসেছে, যদিও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেছেন। এখন ইরানকে কেন্দ্র করে সংঘাত কেবল এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধ স্থায়ী হলে এর প্রভাব আরও বড় হয়ে উঠতে পারে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর 11টি জাহাজের সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এই দাবি করা হয়। এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির মধ্যপ্রাচ্যের প্রধান কমান্ড সেন্টার এবং সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইরান। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন ইন্টেলিজেন্স সেন্টার বা গোয়েন্দা কেন্দ্র এবং সামরিক ডিপো ধ্বংসের দাবিও করেছে তারা। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখছিলেন, আমরা চলে যাচ্ছি ডেলিস খান আপনার কাছে। বিশ্লেষণ কিভাবে করবেন, যেখানে 4-5 দিন যেতেই তেলের দামের এই অবস্থা কিংবা একটা রুদ্ধশ্বাস অবস্থা, সেই বাণিজ্যিক অবস্থাটি নিয়ে না হয় আমরা কথা বলবো আমাদের শোভন ইসলামের সাথে। আমরা একটু এই যুদ্ধের পরিস্থিতিটা আমরা একটু বুঝতে চেষ্টা করছি। আমরা তো অনেকে বলে থাকেন যে পশ্চিমা মিডিয়া যেভাবে আমাদের বলছেন, সংবাদটি আমরা সঠিকভাবে হয়তো পাই কি না পাই, সব মিলে আপনার পর্যবেক্ষণটা যুদ্ধের এখন পর্যন্ত একটু শুনতে চাই।
আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচককে এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে। দেখুন, ইরান এবং ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ভেতরে যে চলমান সংকট এবং এই যে যুদ্ধ অবস্থা, এটা দীর্ঘমেয়াদী। এবং আপনারা সবাই জানেন যে ইরান এই যে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হেজবুল্লাহ, তারপরে ইয়ামেনের হুতিজ, তারপর প্যালেস্টাইনিদের হামাস, দেন সিরিয়ান যে ছোট ছোট গ্রুপগুলো আছে, তারপর ইরাকি বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোকে তারা প্রক্সি হিসেবে ইউজ করে আসছে দীর্ঘদিন ধরে। সুতরাং এই যুদ্ধটা হঠাৎ যুদ্ধ তা না, এটা এসকেলেশনটা হঠাৎ করে বেড়েছে, বাট এটা একটা চলমান যুদ্ধ। এই চলমান যুদ্ধটার প্যাটার্নই এরকম, এটা মানে দীর্ঘদিন ধরে চলে, প্রোট্রাক্টেড ওয়ার যেটাকে বলে। এবং এই যুদ্ধে আপনি যদি দেখেন যে ইসরায়েল অলরেডি প্যালেস্টাইনের এগেনস্টে যে পরিমাণ অ্যাট্রোসিটি শো করেছে, তার কিছু অংশ এখন আমরা দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রেও হচ্ছে। এই যুদ্ধের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের জন্য ইসরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ আছে তার উপরে কঠোর নজরদারিত্ব রাখার জন্য, প্লাস সুযোগ পেলে পরে ওদের বাইবেলে নাকি একটা কথা বলা আছে যে এখানে একটা লেভান্ট বলতে যে জায়গাটা ছিল, ওই জায়গাটা আবার তারা পুনরুদ্ধার করতে চায় ইসরায়েলের মাধ্যমে, যেটা বাইজেন্টাইন যে এম্পায়ার ছিল তারা ওটা হারিয়ে ফেলেছিল ইয়ারমুক যুদ্ধের সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। তো ওই প্রত্যাশা থেকে তারা এসকেলেশন করার চেষ্টা করছে, এবং ঠিক গত বছর 12 দিনের জন্য এই ইসরায়েল এবং ইউএসএ দুজন মিলে কিন্তু 12 দিন ইরানের উপরে আক্রমণ পরিচালনা করেছে, এবং তারা তখন দাবি করেছিল যে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে তারা। তো এই যুদ্ধের বিশ্লেষণের প্রথম যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে দুইটা পারমাণবিক শক্তি, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইসরায়েল, তারা যুদ্ধ করছে একটা পারমাণবিক শক্তিবিহীন ইরানের সাথে। দ্বিতীয় পর্যবেক্ষণ যেটা, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ হচ্ছে ইরান, যারা এখন পর্যন্ত ইসরায়েল এবং বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চকিত রেখেছে, এবং তারা চোখে চোখ রেখে যুদ্ধের আহ্বান জানিয়ে যাচ্ছে, এবং অন গ্রাউন্ডে তারা যুদ্ধও করে যাচ্ছে। তৃতীয় বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে মানুষের ভেতরে, স্পেশালি ধরেন আমরা যারা কমন মুসলমান, তাদের ভেতরে একটা প্রত্যাশা থাকে যে ইরান যে এখানে যুদ্ধ করছে, ইরান কেন একা যুদ্ধ করছে, এখানে কেন অন্যান্য মুসলিম দেশ যারা আছে তারা কেন ইরানকে সহায়তা করে না। তো এটারও বাস্তবতা আমার সহ আলোচক আরও ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে এখানে পেট্রোডলারের যে ডিনামিক্সটা আছে, মানে আপনি তেল বিক্রি করতে হইলে ডলারে বিক্রি করতে হবে, ডলারে যদি তেল কেনা বেচা করতে হয় তাহলে আলটিমেটলি ডলার ওই রকম শক্তিশালী হয়ে উঠছে যে রাষ্ট্রগুলোর রিজার্ভ হচ্ছে ডলারে, ঠিক আছে। দুইজন মাত্র লোক এই ডলারে তেল বিক্রি করার ব্যাপারে প্রচ্ছন্নভাবে মানে আপত্তি জানিয়েছিল, একজন হচ্ছে লিবিয়ার গাদ্দাফি আর একজন হচ্ছে সাদ্দাম হোসেন ফ্রম ইরাক। এই দুইজনকেই আমরা দেখেছি তাদের পরিণতি কি হয়েছে। এবং এই জায়গায় আমেরিকা এই দুইটা ঘটনা থেকে, যেমন লিবিয়ায় গাদ্দাফিকে হত্যার মাধ্যমে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে হত্যার মাধ্যমে, এছাড়াও সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাতের মাধ্যমে এবং মিশরে মুরসিকে উৎখাতের মাধ্যমে তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল যে রেজিম চেঞ্জ করার জন্য একজন ব্যক্তিকে ফেলে দিলেই চলে, ঠিক আছে। তো তারই প্রেক্ষিতে এসে আমরা এই রিসেন্টলি এবারের অপারেশনে যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে তারা আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করেছে। এখানে একটা মানে ছোট্ট ট্রিভিয়া আমি অ্যাড করি, একজন হচ্ছে খোমেনি আর একজন হচ্ছে খামেনি। জি, খোমেনি হচ্ছেন এর আগে যিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আর ইনি হচ্ছে আলী খামেনি, ইনি হচ্ছে ওনার আত্মীয় না, মানে ওনার শিষ্য ছিলেন, ওখান থেকে আসছে। খুব ছোট্ট একটা উচ্চারণগত পার্থক্য, কিন্তু এটা মানে অনেকেই ধরতে পারে না। তো এইখানে পরবর্তী অবজারভেশন যেটা যুদ্ধক্ষেত্রে, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কখনো প্রলম্বিত হয় না, যুদ্ধ হয় ছোট ছোট। এবং এক্ষেত্রেও আপনি দেখবেন এর আগে আমেরিকা 12 দিনের জন্য যুদ্ধ করে গেছে, এবার আবার আমেরিকা এখানে আসছে, আশা করা যায় যে 15-20 দিনের ভিতরে যুদ্ধ শেষ করে তারা আবার চলে যাবে, কারণ তাদের এই বড় বড় জাহাজ, বড় বড় বিমান নিয়ে এসে এত দূরে আটলান্টিক ক্রস করে এসে এখানে যুদ্ধ করাটা তাদের জন্য ব্যয়বহুল হয়ে যায়। আমি আপনার পরবর্তী বিশ্লেষণ একটু পরে শুনি। আপনি এখানে একটি বিষয় বলেছেন যে তারা এক ল্যান্ড, ইয়ারমুকের যুদ্ধের সেই ল্যান্ডটির ব্যাপারে 2500 বছর আগে, লেভান্ট জায়গাটার নাম, লেভান্ট 2500 বছর আগের সেটি উদ্ধারের ব্যাপারে, তার মানে এটির সাথে ধর্ম কোনোভাবে রিলেটেড কিনা? 100%। আপনি ইসরায়েলে যে আমেরিকার আমি সেই বিশ্লেষণটা দূত আছে, জি, তিনি গত পরশুদিন এটা বলেছেনই যে পারলে নেবে না কেন। আমি সেটি শুনবো। আমি একটু
যাই শোভন ইসলাম, আপনার কাছে যুদ্ধ মানেই তো আসলে ধ্বংস। সেই ধ্বংসের যে বিষয়টি, এই যে ইরানের সাথে যে যুদ্ধটি হচ্ছে, আমি একটু বৈশ্বিক প্রেক্ষাপটে সেটি এবং তার মধ্যে বাংলাদেশকে আসলে কিভাবে সমন্বয়কে দেখবেন, কিংবা আমরা কিভাবে তার বিরূপ প্রভাবে কোনোভাবে পড়ছি কিনা, বা আমরা কতদূর সেই বিরূপ প্রভাবটা যেতে পারে, একটু সেই বিশ্লেষণটা শুনতে চাই। অবশ্যই ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহবক্তাকে এবং আপনাদের সবাইকে, আপনার মাধ্যমে আপনার মাই টিভির সমস্ত দর্শককে। প্রথমত আমি একজন ব্যবসায়ী হিসাবে কোনোভাবেই কোনো যুদ্ধ কামনা করি না, কারণ যে কোনো ধরনের ব্যবসা, আমরা গ্লোবালি কানেক্টেড ওয়ার্ল্ড, এখন আমাদের সম্পূর্ণ ব্যবসাটাই গ্লোবাল কানেকশনের উপর ডিপেন্ড করে, গ্লোবাল সাপ্লাই চেনের উপর ডিপেন্ড করে। এবং আমরা যে বাংলাদেশে যে ব্যবসাটা করি, যেটি 84% রেভিনিউ নিয়ে আসে আমাদের আরএমজি সেক্টর, সেটি কমপ্লিটলি এক্সপোর্ট ওরিয়েন্টেড রেডিমেড গার্মেন্টস সেক্টর। কাজেই আমাদের এই মুহূর্তে গ্লোবালে যদি একটা গ্লোবালি যদি পিস বিরাজ করে, বিশ্ব শান্তি যদি বিরাজ করে, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তাছাড়া আমাদের উপর ব্যবসায় প্রচণ্ড চাপ পড়ে যায়। আমি একটু কনটেক্সট দিচ্ছি। এটার কনটেক্সটটা হলো, আমাদের গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল এক্সপোর্ট কমে গেছে 3.3% প্লাস 3.5%। আর গত মাসে ফেব্রুয়ারি মাসে অ্যালোন আমাদের এক্সপোর্ট কমেছে 13%-এর বেশি। তো কাজেই এটি একটি বড় পরিসংখ্যান, এবং এটি যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ঠিক পোস্ট কোভিড যখন হয়েছিল, বিশ্ব যখন কোভিডের ডামাডোলে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিল, পর্যদস্ত, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই পরিসংখ্যানটা তখন আসে। কাজেই আমাদের আরএমজি সেক্টর ভেরি উইক। আপনারা জানেন, আমরা একটি রাজনৈতিক টার্ময়েলের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের একটি এখন গণতান্ত্রিক রাজনৈতিক সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই সেদিক থেকে একটু স্বস্তি ফিরেছে। কিন্তু এটি ফেরার সঙ্গে সঙ্গেই যে গ্লোবাল টার্ময়েলটা চলে আসলো, ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এবং এটির গ্লোবাল প্রেক্ষাপট অনেক বৃহৎ। আমার কলিগ বলেছেন একটু আগে, আমার সহবক্তা বলেছেন এখানে। তো এখন দেখেন, এটার মেইন আমাদের কতগুলো ব্যাপার আছে। একটি হলো অয়েল প্রাইস। অয়েল প্রাইসটা আপনি দেখেছেন অলরেডি, অয়েল প্রাইস এবং গ্যাস প্রাইস। গ্যাস কিন্তু খুব বেশি পরিমাণ ইম্প্যাক্টেড, কিন্তু অয়েলের যদি আরও অল্টারনেটিভ আছে, কিন্তু গ্যাসের অল্টারনেটিভ কিন্তু খুব একটা নাই। এখানে কাতার ইজ দ্য বিগেস্ট গ্যাস প্রডিউসার। কাজে গ্যাসের ইন্ডেক্স যদি আপনি দেখেন, অলরেডি 25 থেকে 40% জাম্প করেছে। অয়েল ইন্ডেক্স 8 থেকে 15% জাম্প করেছে। অয়েলের এনাফ সাপ্লাই আছে, কিন্তু গ্যাসের সাপ্লাই কিন্তু নাই। আমাদের যে রপ্তানি, আমাদের যে পণ্যটি আমরা উৎপাদন করি, তাতে আমাদের বোথ গ্যাস লাগে এবং তেলেরও দরকার হয়, কারণ আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো, বিদ্যুৎ সাপ্লাই আসে, সেগুলো সব মোটামুটি সবই তেলে চালিত, বৈদেশিক তেল দ্বারা নিয়ন্ত্রিত। কাজে এই মুহূর্তে আমরা যদি এনার্জি সংকটে পড়ি, তাহলে একদিক দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যেমন সাফার করবে, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। সেকেন্ড দিক থেকে আপনারা জানেন, আমাদের ব্যাংকিং সেক্টর অলরেডি একটি নাজুক অবস্থার মধ্যে আছে। এই ব্যাংকিং সেক্টর নাজুক অবস্থার মধ্যে থাকা, যদিও গত কয়েক মাসে আমাদের রিজার্ভ কিছু হলেও স্টেবিলাইজ করেছে, কিন্তু যেই মুহূর্তে অয়েল প্রাইস বেড়ে যাবে, এবং আমাদের মতো একটি দেশ, যেটি উন্নয়নশীল দেশ, সেই দেশে যখন একটা বেশি দাম দিয়ে তেল কিনতে হবে, আমাদের টোটাল ভারসাম্য কিন্তু ভেঙে পড়বে। আমাদের ডলার রিজার্ভ, সেটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডলার রিজার্ভ তখন চলে যাবে যে আমরা কিভাবে তেল আমদানি করব, কারণ তেল আমদানি করে আমাদের উৎপাদন সচল রাখতে হবে যে কোনো মূল্যে। তো এটির জন্য তখন আমাদের রিজার্ভ উপর একটি চাপ পড়বে। এবং তাছাড়া এই অয়েল প্রাইস যদি বেড়ে যায় সারা দুনিয়াতে, অয়েল গ্যাস প্রাইস বেড়ে গেলে, এনার্জি প্রাইস যদি বেড়ে যায়, সারা দুনিয়াতে ইনফ্লেশন বেড়ে যাবে। এবং অ্যান্টি ইনফ্লেশনের জন্য আপনি তখন ইন্টারেস্ট রেট বাড়াতে হবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। তো ওভারঅল যে ম্যাক্রো ইকোনমিক্স পলিসি আছে সারা দুনিয়াতে, তার উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সেকেন্ড অফ অল, আমাদের আরেকটি বিরাট এই গ্লোবাল বিজনেসে, গ্লোবাল এক্সপোর্ট বিজনেসে, গ্লোবাল ওরিয়েন্টেড বিজনেসে আমাদের আরেকটি বড় ব্যাপার হলো ট্রান্সপোর্টেশন অ্যান্ড সাপ্লাই চেইন। আপনি দেখেন, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, আমাদের যদি হরমুজ প্রণালী দিয়ে তেমন কোনো পণ্য রপ্তানি হয় না, তাও ইউরোপে কিছু কিছু পণ্য আমাদের হরমুজ দিয়ে যায়। কিন্তু আমাদের যেটি সমস্যা হয়ে যাচ্ছে, সেটি হলো আমাদের প্রচুর পরিমাণ পণ্য কিন্তু এয়ার কার্গোর মাধ্যমে আমাদের শিপমেন্ট করতে হয়। এখন এয়ার কার্গো, আপনি জানেন, আজকে প্রায় 40% 50% এয়ার এই মুহূর্তে গ্রাউন্ডেড, এবং এয়ার কার্গো ট্রিমেন্ডাসভাবে ইম্প্যাক্টেড। এবং এটি সবচেয়ে বিজি সিজন, কারণ আমাদের সামারের যে পণ্যটি, সেটি আমাদের এই সময় রপ্তানি হয়। পৃথিবীর বহু দেশ বায়াররা নিজ খরচে কিন্তু পণ্যটি এয়ারে নিয়ে যায়, কারণ বাংলাদেশে বিকজ অফ লিড টাইম বাংলাদেশে অনেক বেশি। এবং আমাদের আরেকটি যে পন্থা ছিল, সেটি হলো আমরা ইন্ডিয়ার মাধ্যমে ট্রান্সশিপমেন্ট করতাম। সে পথটিও কিন্তু আমাদের অন্তর্বর্তীকালের সময় বন্ধ হয়ে গেছে। কাজেই আমাদের মধ্যপ্রাচ্যের রাউটটা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে বন্ধ, আমাদের ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া রাউট দিয়েও কমপ্লিটলি ক্লোজ। কাজে আমাদের একমাত্র পথ খোলা থাকলো প্যাসিফিক
দিয়ে যে আমাদের পণ্যগুলো যায়, সিঙ্গাপুর, হংকং, তাহলে এখান দিয়ে তো অটোমেটিক এইটার রপ্তানি খরচটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। কার্গো, তো কার্গো একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। একটি হলো মারটাইম, আর একটি হলো আপনি যদি জাহাজীকরণের ব্যাপারে আসেন, অলরেডি গতকালকে জাহাজ কোম্পানিগুলো, জাহাজের যারা ইন্স্যুরেন্স করে, যেসব জাহাজগুলোকে ইন্স্যুরেন্স করে আমাদের মাল পাঠাতে হয়, সেই ইন্স্যুরেন্সের কোনো জায়গায় ইন্স্যুরেন্স ডিক্লাইন করে দিয়েছে যে কমপ্লিট ইন্স্যুরেন্স আর কাভার করবে না হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যায়। পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অলরেডি ডিক্লাইন, কালকে এটি সমস্ত সংবাদে শিরোনাম এসছে। এবং এটির ফলে কি হবে, হরমুজের জাহাজগুলোর উপর দিয়ে যেমন একটি প্রভাব পড়বে, সমস্ত বিশ্বের একটা রিস্ক ফ্যাক্টর বেড়ে যাওয়ার কারণে অন্যান্য জাহাজেও ইন্স্যুরেন্সের কস্ট বেড়ে যাবে। তো ওভারঅল পণ্য মানে সরবরাহের খরচ বেড়ে যাবে। তো এই জিনিস একদিকে ইনফ্লেশন বাড়ছে, একদিকে রপ্তানি খরচ বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, অন্য দিক দিয়ে আমাদের যখন এই সম্পূর্ণ মানে ট্রান্সপোর্টেশনের কস্ট যখন বেড়ে যাবে, সাপ্লাই চেনের কস্ট যখন বেড়ে যাবে, আপনি বুঝতেই পারছেন তখন আমরা একটা পারফেক্ট স্টর্ম, যেটি একটি মানে পারফেক্ট ঝড়ের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আপনি এটা ম্যাক্রো ইকোনমিক্স পলিসির ক্ষেত্রে ধরেন, আপনি আমাদের রপ্তানি উৎপাদনের খরচ দিয়ে ধরেন, এনার্জি কস্ট দিয়ে ধরেন, পণ্য সরবরাহ, আমদানি এবং রপ্তানি দুটির ক্ষেত্রেই আমরা একটা মহা বিপদে পড়ে যাব। আমরা খুবই একটি কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করতে হবে আমাদেরকে। সময়ের সেই কঠিন সময়ে আসলে উত্তরণের কোনো পথ আছে কিনা খুঁজবো। যদিও জ্বালানির কোনো সংকট নেই, ভবিষ্যতে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে সরকার, আজকে এটি জ্বালানি মন্ত্রী বলেছেন। আমি সেই আলোচনায় ফিরবো, আসলে বিকল্প কোনো জায়গায়ও আছে কিনা আপনার কাছ থেকে শুনবো। আমি আবার একটু ডেলেস খান মেজর আপনার কাছ থেকে আসি। যে প্রশ্নটি রেখেছিলাম তা হচ্ছে যে এটি কি তাহলে ধর্মযুদ্ধ বলা যায়, মানে তারা কি ধর্মযুদ্ধ, কিংবা এর আগে যেটা ছিল ক্রুস অ্যান্ড ক্রিসেন্টের যে যুদ্ধ ছিল, অথবা এখন জিউসদের সাথে ক্রিসেন্টদের কোনো যুদ্ধ, এরকম কোনো কিছু না, নেহাতি এটি আসলে আধিপত্যের যুদ্ধ, বা এটির সাথে আধিপত্য বজায় রাখার সাথে কোনোভাবে ধর্ম কানেক্টেড কিনা? ধন্যবাদ। সেই অর্থে এটাকে ক্রুসেড লেভেল, মানে আপনি ধর্মযুদ্ধ এটাকে হয়তো বলতে পারবেন না। তার প্রধান কারণ সেটা হচ্ছে যে মুসলিম কান্ট্রিগুলো যারা আছে তারা তো ইরানের পক্ষে আসলে যুদ্ধ করছে না। তো এটা না করার পিছনে কারণটাও খুব স্পষ্ট। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি যেই সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, লেবানন, জর্ডান, সিরিয়া, বাহরাইন, এই প্রত্যেকটা কান্ট্রিতে ইউএস ক্যান্টনমেন্টস আছে, ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলোতে এখন ইরাক আক্রমণ করছে। তো ঘাঁটি তো আমেরিকা, ঠিক আছে, বাট আক্রমণ তো ওই দেশের উপর হচ্ছে। সুতরাং এই দেশগুলো তো ন্যাচারালি মনে করেন যে ইরানের সাথে হ্যাপি না। বাট এগেইন গাজা কোশ্চেনে এবং প্যালেস্টাইনিদের কোশ্চেনে ইরান যেহেতু সবসময় একটা পজিটিভ স্ট্যান্স রেখেছে, সেই জন্য ইরান কিন্তু আবার সাধারণ মুসলমানদের কাছে হিরো। সুতরাং আজকে সৌদি গভর্নমেন্ট বলেন, লেবানন গভর্নমেন্ট বলেন, জর্ডান গভর্নমেন্ট বলেন, তারা হয়তো রাষ্ট্রীয়ভাবে টেকনিক্যালি ইরানের সাথে একত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী না, বরং নিন্দা জানাচ্ছে, কিন্তু তাদের জনগণকে আবার তারা উজ্জ্ব করতে পারছে না বলে সম্ভবত সরাসরি এখন আক্রমণ করছে না। আর একই সাথে তারা আমেরিকার যে বলয়টা আছে ওটা থেকে বের হয়ে আসতে পারছে না। কারণ প্রথম জিনিস হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে পেট্রোডলারের যে এখানে ডিনামিক্সটা আছে, এটার কারণে সবার রিজার্ভই হচ্ছে এখন ইউএস ডলারে। এখন আপনারা সবাই জানেন যে রাশিয়া, তারপর হচ্ছে ইরান এবং আফগানিস্তান, এই তিনটা দেশের কিন্তু বড় অঙ্কের ইউএস ডলারের রিজার্ভ এই মুহূর্তে ইউএসএতে কনফিসকেট হয়ে আছে। ওদের একটা আইন আছে যে ওরা ওই আইনের বদৌলতে যে কোনো দেশের যে ডলার রিজার্ভ আছে এটা অনির্দিষ্টকালের জন্য সে কনফিসকেট করে ফেলতে পারে। তো এই ভয়ে তো আসলে কেউ মুখ খোলে না। বাংলাদেশ মনে করেন যে আমার সব বক্তা নিশ্চয়ই অ্যাগ্রি করবেন যে আমাদেরও কিন্তু ডলারের উপর ডিপেন্ডেন্সি আছে ইন কেস অফ ফরেন রিজার্ভ। এটাকে আমরা কিন্তু ডাইভার্সিফাই করি নাই, গোল্ডে নিয়ে আসি নাই, অথবা অনেকে বলতেছে যে এখন যে আধুনিকতম মুদ্রা আছে অথবা রুবেলে যাওয়ার চেষ্টা করা, এগুলো তো আমরা যাই নাই, ওই দেশগুলো যায় নাই। সুতরাং এক্ষেত্রে আপনি এটাকে ধর্মযুদ্ধ বলতে পারবেন না, কারণ ধর্ম এখানে প্রাধান্য পায় নাই। বরং আপনি যেটা বলতে পারেন, একমাত্র ইরান ছাড়া বাকি সকল মুসলিম দেশ ডলারের পূজা করা শুরু করে দিছে এবং সেই পূজায় তারা অক্ষুণ্ণ এবং অটুট আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ধরেন আপনার এই ধর্ম ল্যান্ড রিলেটেড একটা বিষয় বলছিলেন আপনি। আচ্ছা, ল্যান্ড রিলেটেড যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সম্প্রতি যেটা হয়েছে যে ইসরায়েলে আমেরিকান যে রাষ্ট্রদূত আছে তাকে একটা ইন্টারভিউয়ের সময় জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েল যদি আরও এক্সপান্ড করে সেই বিবলিক আমলে যে লেভান্টের মতো সাইজ ছিল ওই রকম সাইজে যদি যাওয়ার চেষ্টা করতে পারে কিনা, এবং ওই ভদ্রলোক কিন্তু বেশ অনায়াসে বলছে যে করলে ক্ষতি কী, যেতেই পারে ওই জায়গায়। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকার সহায়তা নিয়ে এবং সমগ্র পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে তারা ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে তছনছটা চালাচ্ছে, মানে এটা তো সাধারণ মানুষের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যদি
ইউএস আর্মি রিটায়ার্ড মেজর জেনারেল ইটনের বক্তব্যটা রিসেন্টলি শোনেন। সে বলছে যে এই যে ইরানের এগেইনস্টে যে আমেরিকা যুদ্ধ করতে গেল, সে তো কংগ্রেসের পারমিশনই নেয় নাই। সো এটা অসাংবিধানিক, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে ইরানের উপরে কিন্তু আমেরিকার কোনো অবজেক্টিভ নাই, কারণ আপনার তো কোনো একটা জায়গায় যুদ্ধ করতে গেলে কারণ লাগবে, কি কারণে যুদ্ধ করতে যাচ্ছেন ওটা নাই। এবং এটা হোয়াইট হাউসও স্বীকার করেছে যে ইরান যে আমেরিকান ইন্টারেস্ট যে কটা রাষ্ট্রে আমি বললাম যে ক্যান্টনমেন্ট আছে ওগুলোতে হামলা করার ধরনের কোনো পায়তারা করছে এরকম কোনো ইন্টেলিজেন্স তাদের কাছে ছিল না। সুতরাং টোটালি আনপ্রোভোকড অবস্থায় আপনি দ্বিতীয়বারের মতো ইরানের উপর অ্যাটাক করলেন। অনেকে বলতেছে পারমাণবিক শক্তির কথা। পারমাণবিক শক্তির বাস্তবতা হচ্ছে মোহাম্মদ মোসাদ্দেকের সরকার যখন কু করে ব্রিটিশ MI6 এবং CIA মিলে ফেলে দেওয়ার পরে শাহরেজা পাহলভিকে নিয়ে আসলো। শাহরেজা পাহলভিকে আমেরিকাই কিন্তু এই CIA এর মাধ্যমে অফার করলো যে তুমি নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করো। এদিকে পাকিস্তান তখন করতেছিল, ওদিকে ইন্ডিয়া করতেছিল, আর ইসরায়েল করতেছিল। এরা কিন্তু নিউক্লিয়ার প্রলিফিকেশন ট্রিটির বাইরে গিয়ে করছে। সবাই পারমাণবিক বোমা বানাতে পারবে, কিন্তু এখনকার দিনে এসে যেটা হয়েছে ইরান পারবে না, শুধু উত্তর কোরিয়া পারবে, এরা পারবে, ওরা পারবে, কিন্তু শুধু ইরান পারবে না। এই যে মিথটা এই জায়গায় কেন পারবে না ইরান, এটা এখন পর্যন্ত আমেরিকা ক্লিয়ার করতে পারে নাই। আর যেহেতু আধুনিক যুদ্ধের লেহাজই হচ্ছে যে এটা শর্ট টাইম হবে, ইন্টেন্স হবে এবং এক্সপেন্সিভ হবে, সুতরাং এই যুদ্ধ আসলে এই আমেরিকা যে এসছে এটা 10-12-15 দিন পরে আবার আমেরিকা চলে যাবে। তাহলে যুদ্ধে কি আন্ডাউন রেখে না আবার সেই ফিলিস্তিনের মতো একদম ধূলিসাৎ করে দিবে? না, অলরেডি তো এসকেলেশন শুরু হয়ে গেছে। ফিলিস্তিনের সাথে তো আপনি ওই ইরানের তো গুণগত পার্থক্য আছে। ইরান তো ধরেন পার্সিয়ান সভ্যতার লিগেসি। সো ওরা ধরেন একসময় আলেকজান্ডারের এগেনস্টে ফাইট করছে, তারপরে তারা ফাইট করছে অটোমানদের এগেনস্টে, সাফাবিদরা, তারপরে তারা ফাইট করছে ধরেন ইসলামের এগেনস্টে। এই যে আমরা বলি সৌরভ রুস্তমের গল্প, এটা তো ওই ওখানকারই গল্প, পারস্যেরই গল্প। তো তারপরে কিন্তু ইসলাম গিয়ে ওখানে স্টেডি হয়েছে, তারা শিয়া মতবাদকে গ্রহণ করছে। 8 বছর তারা ফাইট করছে ইরাকের এগেনস্টে, এবং ওইখানে যে কেমিক্যাল অ্যাটাক হয়েছে ওখানে লক্ষ লক্ষ ইরানি মারা গেছে। আর এখন গিয়ে ধরেন আমেরিকার এগেনস্টে ফাইট করছে। তো তার মানে হচ্ছে ইরানের ডিএনএতে ওই ফাইটিংয়ের স্পিরিটটা আছে, ওরা হারায় যাওয়ার মতো না। সো দে উইল ফাইট ব্যাক। এবং সেই স্পিরিট তো ফিলিস্তিনিদেরও ছিল, কিন্তু ফলাফল যেটি হচ্ছে যে একদম মানে পর্যদস্ত হয়ে একদম সেখানে হয়তো সব ধূলিসাৎ হয়ে কিছু টিকে আছে। না, এই জায়গায় গুণগতভাবে আপনার সাথে আমি একটু দ্বিমত করবো। আমি বুঝে নেই ফিলিস্তিনিদের যে এলাকাটা, এটা হচ্ছে ধরেন একেবারে মেডিটেরিয়ানের সাইডে একটা বিজনেস এলাকা ছিল। এখানে অলিভের বিজনেস হইতো, অন্যান্য বিজনেস অনেক আগে থেকে ছিল। পার্সিয়া ওয়াজ এন এম্পায়ার। জার্জেক্সের সময় থেকে আপনি চিন্তা করেন, তারা পুরো বিশ্ব শাসন করছে, অনেক বড়। হ্যাঁ, সো পার্সিয়ানদের যে লিগেসি এবং ব্লাড আছে ওটা আলাদা, এবং ওরা ধরেন এই ধরনের ধাক্কা খেতে খেতে অভ্যস্ত। এই কারণে যেটা হয়েছে, আজকে যখন খামেনি মারা গেল, তারপর কিন্তু নতুন আরেকজন যে আরএফ খামেনি আরেকজন নেতা দাঁড়িয়ে গিয়েছে। তারপরে দে উইল ফাইট ব্যাক। এবং ভয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এসকেলেশনটা যেটা হচ্ছে এখন। ইরান যেটা চাচ্ছে, ইরান তো অলরেডি ডিক্লারেশন দিয়েছে যুদ্ধ তোমার কথায় শুরু হয়েছে, কিন্তু শেষ হবে আমার কথায়। জি, সেখানেই খামেনির অনুপস্থিতিতে ইরান কতটা নেতৃত্ব শূন্য কি হয়ে পড়বে কিনা, বা যুক্তরাজ্য তার মিত্ররা চেয়েছিল যে ইরানের রাজিম চেঞ্জের, সেটির কোনো সম্ভাবনা আছে কিনা সেটি শুনবো। তার আগে শোভন ইসলাম, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই যে বিকল্প বাজার অথবা বাংলাদেশের আজকে জ্বালানি মন্ত্রী, যেটি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যে বিষয়টি বলেছেন আপনি শুনেছেন, সেটির একটু বিশ্লেষণ শুনতে চাই। সেটি নিয়ে উনি নির্ভয় দিয়েছেন, কিন্তু তারপরে কি ভয় থেকে যায় কি? জি, আমরা কিছু ডেফিনেটলি শঙ্কা থেকে মুক্ত হয়েছি, কারণ উনি আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের কাছে এনাফ জ্বালানি মজুদ আছে এবং এলসি খোলা আছে, যেই মালগুলো শিপমেন্ট হবে সেটিও মোটামুটি মার্চ পর্যন্ত বলেছে। হ্যাঁ, সেটিও মোটামুটি আমাদের কিছুদিনের আমরা সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু দেখুন, এখানে শুধু আমাদের জ্বালানি কিন্তু সব কিছু শেষ কথা না। আমরা যেই সব দেশে কাপড় রপ্তানি করি, সেই সব দেশেরও যদি গ্যাস প্রাইস, অয়েল প্রাইস বেড়ে যায়, সেটা কিন্তু ডিরেক্টলি ইম্প্যাক্ট করে ওদের ইনফ্লেশনে এবং ওদের পকেট বুকে, আমাদের কনজিউমার যারা আছে। কারণ আমেরিকার কিন্তু ওয়েট করে না যে কবে সেই আমদানিকৃত নতুন পয়সায় আমদানিকৃত তেল ওখানে যে পৌঁছাবে, তারপরে গ্যাসের দাম বাড়াবে। গ্যাসের দাম কিন্তু অলরেডি বিভিন্ন ফুয়েল স্টেশনগুলোতে বাড়তে শুরু করেছে, যেটি আমাদের শেষ ভাষ্যমতো। তো এখন এই যেই মুহূর্তে তেলের দাম বেড়ে যায়, কাজেই আমেরিকা সোসাইটি ভেরি মাচ ডিপেন্ডেন্ট, ওয়েস্টার্ন সোসাইটি কিন্তু ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন পাবলিক মানে প্রাইভেট ট্রান্সপোর্টেশন, নট পাবলিক ট্রান্সপোর্টেশন। তাদের প্রত্যেকেরই গাড়ি আছে, সেই গাড়িতে তেল লাগে। যদি প্রতি সপ্তাহে $50 তেল বেশি লাগে, সেই $50 কিন্তু তাদের যে ফিক্সড ইনকাম বাজেট আছে, সেই বাজেটের অন্য জায়গা থেকে নিয়ে তাদেরকে গাড়িতে তেল ভরতে হয়। সেই $50 কোথা থেকে আসে? যেটি আপনার উদ্বৃত্ত ইনকাম, যেটি কাপড়ের বাজেট, একটি শার্ট কিনতো, হয়তো একটি ড্রেস কিনতো, সেটির বদলে এখন ওইটা তেল ভরবে, গাড়িতে তেলের খরচে চলে যাবে। কাজেই ওভারঅল একটা ডিমান্ড, আমরা মনে হচ্ছে যে আমাদের একটা ডিমান্ড কমবে। ডিমান্ড কমলেই
এনি কাইন্ড অফ কশনারি মানে মার্কেট ডিমান্ড যখন কমা শুরু করে তখন আমাদের বাইরেরা কী করে, দ্য অর্ডার প্লেসমেন্ট আরও কমিয়ে দেয়। গত গত 9 মাসের যে পরিসংখ্যান দিলাম, আমাদের রপ্তানি হ্রাস পেয়েছে, তার একটা বড় কারণ ছিল হলো বাজেট ট্রান্সফরমেশন মানে কি, তারা আমাদের যে বায়ার আছে তাদের 10 টাকা বাজেট থাকলে তারা 2 টাকা বাজেট এই যে ট্রাম্পের টেরিফ আসলো সেই টেরিফের জন্য ব্যয় করতো, এক্সট্রা টেরিফের জন্য ব্যয় করতো, বাকি 8 টাকার তারা জামা কিনতো, আমাদের কাছ থেকে জিনিস কিনতো। তো এখন ওই 10 টাকা আবার হয়তো ফিরে আসার একটা সম্ভাবনা ছিল যে পুরো 10 টাকায় তারা আমাদের জামা কিনবে, কারণ টেরিফটা এখন বাজেয়াপ্ত হয়ে গেছে, এখন নতুন একটা টেরিফ দিবে, একটা স্বল্প সময়ের জন্য টেরিফ দিছে। কাজেই এখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্ডার কন্ডিশন হয়তো একটু ভালো হবে, কিন্তু এর মধ্যে কি হলো, আবার এই তেলের দামটি বেড়ে গেল। কাজেই এখন কশনারি মেজার হিসাবে আমাদের যারা ক্রেতা আছে তারা অবশ্যই আমাদেরকে বলবে যে মার্কেট কন্ডিশন আমরা পুরোপুরি না বুঝে আমরা ফুল অর্ডার কনফার্মেশন কিংবা অর্ডার কমিটমেন্ট আমরা যেতে পারবো না। কাজে এদিক থেকে আমরা একটি চাপের মুখে পড়বো। যে আলোচনাটি ছিল আমাদের যে আমরা এক্ষেত্রে করণীয় কি, আমাদের বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, কিংবা বিকল্প বাজার আছে কিনা, বা কিংবা নিজেদের মতো করে যদি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ে যায় যুদ্ধে, তাহলে আমাদের যারা কর্মী আছে, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যারা কর্মী আছে তাদের, আবার বাংলাদেশে যারা গার্মেন্টস শিল্পে কাজ করছেন তাদের আপনারা সুরক্ষা কিংবা মানে কাজটি জবলেস হবে না, এই নিশ্চয়তা কতটা দেয়া যাবে? দেখুন, আমরা যারা এখানে এন্টারপ্রেনিউর আছি আমরা তো চাই সবসময় ব্যবসাটি বাড়াতে। আমাদের যখনই আমরা প্রফিটে যাই তখনই আমরা আরেকটি ইন্ডাস্ট্রি করার চেষ্টা করি। এভাবেই আমরা আস্তে আস্তে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আজকে $40 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পেরেছি। এখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের 3-4 কোটি মানুষ এই ট্রেডের সাথে জড়িত, 40 লক্ষ লোক প্রত্যক্ষভাবে জড়িত, এবং সমস্ত মিলিয়ে আমরা মনে করি অ্যাবাউট 3 থেকে 4 কোটি লোক আমাদের এই সেক্টরের সাথে জড়িত। আমরা চাই যে সেক্টরটি ধীরে ধীরে আরও বাড়ুক, এই প্রসার ঘটুক, কিন্তু আমরা এই যে এখন অবস্থাটির মধ্যে পড়েছি এটির উপর আমাদের কন্ট্রোল খুব কম, আমাদের হাতে খুব কন্ট্রোল কম। আমরা চেষ্টা করব সর্বোত্তভাবে এটার মধ্যে টিকে থাকার, কিন্তু আমাদের জন্য যেটি দরকার পড়বে, আমরা প্রথমে এটা আসলে কারোই তেমন কিছু করার থাকবে না যদি এটি অনেক প্রলম্বিত হয়। যুদ্ধটা যদি অনেক লং লাস্টিং হয়, ইট উইল বি ভেরি বিগ ডিজাস্টার ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমাদের শুধু একার না, আমাদের পৃথিবীর সমস্ত দেশই এটির দ্বারা ইম্প্যাক্টেড হবে। কাজে আমরা আশা করব যে দ্রুত এই যুদ্ধটি সমাপ্তি টানবে এবং দ্রুত কোনো সিজফায়ারের মাধ্যমে, কোনো একটা সমঝোতার মাধ্যমে এই যুদ্ধটি বন্ধ হয়ে যাবে। এবং এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই, যতদিন যুদ্ধ চলবে সমস্ত বিশ্বই এখান থেকে পরাজিত হবে। কোনোভাবেই এখানে কেউ জয়ী কিংবা পরাজয়ী হয়ে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। প্রচুর প্রাণহানি ঘটবে, এবং তাছাড়া বৈশ্বিক যে সম্পর্ক, বৈশ্বিক যে বাণিজ্য এবং বৈশ্বিক যে উৎকর্ষতা সেটি সম্পূর্ণভাবে লোপ পাবে। আপনি দেখেন, আমি একটুখানি পিছনে যাই, আমাকে যদি একটু সময় দেন। 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পৃথিবী কিন্তু এগিয়ে গেছে। প্রতি বছর পৃথিবীর জিডিপি বেড়েছে, সমস্ত ওভারঅল জিডিপি বেড়েছে, এবং মানুষের জীবন উন্নয়ন ঘটেছে, জীবনের মানের উন্নয়ন ঘটেছে। কোনো বড় ধরনের যুদ্ধ কিন্তু ঘটেনি এ পর্যন্ত। কাজেই পৃথিবী কিন্তু এগিয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ধাক্কাটি আমরা খেয়েছিলাম কোভিডের সময়, এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম বড় ধাক্কা কোভিড, এবং এখন আশঙ্কা করা হচ্ছে এটি কোনো বড় ধাক্কায় পরিণত হবে কিনা। আমাদের আশা থাকবে, আমাদের মহান করুণাবার কাছে প্রার্থনা থাকবে যে এইটি যেন কোনো বড় ধরনের কারণ হয়ে না দাঁড়ায়। তাছাড়া এটি মোকাবেলা করা খুব কঠিন, কারণ আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক ইন্ডিকেটরগুলো আমি বললাম, একদিক দিয়ে ফরেন রেমিটেন্স কমবে, আরেক দিক দিয়ে আমাদের এক্সপোর্ট রেমিটেন্স কমবে, এদিক দিয়ে তেলের দাম বাড়বে। তো কিভাবে আমরা আমাদের ম্যাক্রো ইকোনমিক্স ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের বাংলাদেশ ব্যাংক ঠিক রাখবে? এটা কিন্তু ঠিক রাখা সম্ভব না, তার ইম্প্যাক্টটা সারা দেশে পড়বে। জি, আমরা নিশ্চয়ই প্রার্থনা আমাদেরও থাকবে, সবারই থাকবে যে সেই অবস্থা যেন তৈরি না হয়। আমি আবার মেজর ডেলিস খান আপনার কাছে একটু আসি। যে প্রশ্নটি ছিল যে খামেনির অনুপস্থিতিতে, আপনি যদিও একটু শুরু করেছিলেন, সেটি হচ্ছে যে ইরান কতটা টিকে থাকতে পারবে নেতৃত্বের, এবং প্রধানতম ব্যক্তিকেই তো শেষ করে দেওয়ার টার্গেট ছিল। তো এটি একটু বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। রেজিম চেঞ্জের যে ট্র্যাডিশনাল থিওরিটা এতদিন ধরে ওয়েস্ট ফলো করে আসছিল, স্পেশালি ইউএসএ, লাইক গাদ্দাফিকে মেরে, তারপর সাদ্দাম হোসেনকে মেরে, ওই একই প্রেসক্রিপশন আমাদের ইরানের ক্ষেত্রে সম্ভবত অ্যাপ্লিকেবল হচ্ছে না, এটা অলরেডি প্রুভড। এবং যেটা দেখা যাচ্ছে যে ইরান সম্ভবত ওই গাদ্দাফি কেস, সাদ্দাম কেস, অথবা ধরেন মুরসি আর বশির, এই কেসগুলো থেকে শিক্ষা নিয়েছিল। শিক্ষা নেওয়ার পরে তারা তাদের এই মানে সেন্ট্রাল কমান্ড সিস্টেম যেটা আছে, এই সিস্টেমটাতে তারা অল্টারনেটিভ অ্যান্ড কন্টিনজেন্সিসগুলো রেডি করেছিল। যেমন ধরেন এই খামেনির সাথে কিন্তু আহমেদিনেজাদ মারা গেল, তারপরে তাদের পররাষ্ট্রমন্ত্রী মারা গেল, এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যারা ছিল তাদেরও কেউ কেউ মারা গেল। বাট তাতে কিন্তু যুদ্ধ থেমে যায়নি।
যেটা হয়েছে যে তারা মারা যাওয়ার পরে নেক্সট লেয়ারটা উঠে আসছে। সো এইটা আসলে সম্ভব হয় ওই যে আমি যেটা বললাম যে পার্সিয়ান সভ্যতার যে লিগেসি, তারা এই ধরনের কনফ্লিক্ট এর আগে দেখেছে, যার কারণে তাদের ভিতরে এই মানে তাদের ডিএনএতে এই জিনিসটা আছে। জি। বাট যেটাতে আমি ভয় পাচ্ছি একটা হচ্ছে যে আমার সহ আলোচক যে আশঙ্কা করছিলেন ওটার ব্যাপারে আমি একটু আশ্বস্ত করতে চাই, এই যুদ্ধটা বিশ্বযুদ্ধের দিকে টার্ন নেওয়ার মতো আশঙ্কা কম। আশঙ্কা কম এই কারণে যে ওই এলিমেন্টগুলো এই যুদ্ধে মিসিং। যেমন ধরেন আপনি গালফ ওয়ারের কথা যদি কল্পনা করেন, গালফ ওয়ারের 3টা স্টেজ ছিল, একটা হচ্ছে ডেজার্ট শিল্ড, একটা হচ্ছে ডেজার্ট স্টর্ম, একটা হচ্ছে ডেজার্ট স্যাবেল। ডেজার্ট শিল্ড ছিল হচ্ছে সৌদি আরবে বহুজাতিক বাহিনীকে আগে একত্রিত করা, কারণ ইউনিট বুটস অন দ্য গ্রাউন্ড টু ক্যাপচার ল্যান্ড। এবং আপনিও ব্রেকে জিজ্ঞেস করতেছিলেন যে ইরানকে কি মানে ওই ল্যান্ড ফোর্সেস দ্বারা দখল করে ফেলা সম্ভব কিনা। সম্ভব না। সম্ভব না এই কারণে যে ইরান ভৌগোলিকভাবে এমন একটা রাষ্ট্র যেটা 3 দিক আসলে ন্যাচারালি সুরক্ষিত, এই জন্য তাকে ক্যাপচার করে ফেলাটা খুব কঠিন মিলিটারিলি। এই ধরনের ব্লেসিং সুইজারল্যান্ডের আছে, এই ধরনের ব্লেসিং আফগানিস্তানের আছে, এবং বাংলাদেশেরও এই ধরনের ব্লেসিং আছে বর্ষাকালে। বর্ষাকালে বাংলাদেশকে আসলে যুদ্ধ করে দখল করা সম্ভব না, মুঘল থেকে এই ইয়ে পর্যন্ত ট্র্যাডিশনালি এটা পারা যায় না। তো এই একটা ব্লেসিংয়ের কারণে যেটা কম এক্সপেক্টেড যে ইরান উইল বি মিলিটারিলি ক্যাপচার্ড বাই ল্যান্ড ফোর্সেস। দ্বিতীয়ত হচ্ছে এটা এসকেলেশনটা যখন বিশ্বযুদ্ধের দিকে যায় তখন আসলে আপনার 2টা জোট লাগবে, লাইক ধরেন অ্যালাইড অ্যান্ড এক্সিস একসময় যেরকম ছিল। এবার সমস্যাটা যেটা হচ্ছে রাশিয়া ইজ প্লেয়িং ভেরি সেফ। রাশিয়া যেটা হয়েছে যে এই মুহূর্তে ইউক্রেন নিয়ে হি ইজ বিজি অলরেডি অ্যান্ড হি ইজ টায়ার্ড অলসো টু সাম এক্সটেন্ট। তাহলে ইরানের কাছে তার এক্সপেকটেশন কি? ইরানের কাছে তার এক্সপেকটেশন 2টা। নাম্বার 1 হচ্ছে তেলটা যেন আরও সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে এক্সপেকটেশনটা আছে সেটা হচ্ছে ইউক্রেন ফ্রন্টে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো খুব বেশি যেন মানে মনোযোগ দিতে না পারে, এর মনোযোগের একটা অংশ যেন মিডল ইস্টে খরচ হয় ইরানের কারণে। সো এটা হচ্ছে রাশিয়ার মানে ইন্টেন্ট। এবার আসে যে চাইনিজ ইন্টেন্টের ব্যাপারে। চায়না গত 50 বছরের আপনি ওদের হিস্ট্রি যদি দেখেন, ওরা কখনো মনে করেন যে অন্য আরেকজনের গণ্ডগোলে নিজেদের সৈন্য পাঠায় নাই। তো সৈন্য পাঠানো আমি যেটা বললাম, বাট ওরা আবার ব্যবসায়ী, ওরা নতুন নতুন যুদ্ধস্ত্র তৈরি করতেছে এবং এগুলো সেল করার অপশন খুঁজতেছে। যেমন পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের সময় আপনি দেখছেন রাফালের এগেনস্টে ওদের জে10C প্লাস হচ্ছে PL-15 যে 2টা ছিল, 2টা কম্বো তৈরি করে দে হ্যাভ টেস্টেড যে ওকে এটা পারে ওই লেভেলের 5th জেনারেশন এয়ারক্রাফট ড্রপ করতে পারে। তো চায়নার ইন্টারেস্ট টু ইরান ইজ ভেরি সিম্পল। ইরানের যে মানে তেল বিক্রি হয় তার একটা বড় বায়ার হচ্ছে চায়না, হরমুজ দিয়ে যে নিচ্ছে। এবং ভাই যেটা বললেন যে হরমুজ দিয়ে যে তেল আসে, এই তেলের অথবা যে জিনিসপত্র আছে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। রাশিয়া চায়না তারা কি সরাসরি আসলে ইরানের মিত্র? তাহলে একদম সরাসরি মিত্র কি এই মুহূর্তে কেউ নেই? জি, এটা প্যাসিভ মিত্রতা। যেমন আমি চাই যে আপনি একটু দুর্বল হয়ে থাকেন, মানে আপনি থাকেন, ইরান থাকবে, ইরান মানে বেদখল হয়ে যাবে না, কিন্তু ইরান একটু দুর্বল অবস্থায় থাকবে, কারণ তাতে আপনার তেলের দামটা আরেকটু কমাইতে পারবো আমি। কারণ আপনার তেল তো আর ইউএসএ কিনবে না ডলারে, আমি কিনবো। আপনাকে যেহেতু স্যাংশন দিয়ে রাখছি ইউএসএ, সো ইরানের তেল কিনবে না। সো ইরানের তেল আলটিমেটলি ক্রেতা কারা? ইন্ডিয়া, রাশিয়া আর হচ্ছে চায়না। চায়না হচ্ছে মেইন বায়ার, তো আর একটু কম দামে পাবে, এটা হচ্ছে তাদের ইন্টেন্ট। তাহলে এই যখন ইন্টেন্টটা হয় তখন আপনি বিশ্বযুদ্ধ লাগাবেন কীভাবে এই জায়গায়? বাট যেইটাতে সমস্যা হবে সেটা আপনি যদি সময় দেন তাহলে আমি বাংলাদেশের উপর যে ইম্প্যাক্টটা আছে সেটা বলতে চাই। বলেন। বাংলাদেশের উপরে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ইম্প্যাক্টগুলো যেগুলো আছে, এর ভিতরে ফার্স্ট যেটা হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট একটা ক্রাইসিস ক্রিয়েট হবে। আমাদের যে প্রবাসী আছে এই প্রবাসীদের একটা বড় অংশ অ্যারাউন্ড 80 লাখের মতো থাকে হচ্ছে মিডল ইস্টে। এখন আমাদের এতদিন পর্যন্ত যে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল তারা প্রবাসীদের ব্যাপারে বেশ উদাসীন ছিলেন, ঠিক আছে। আপনি যদি এখন প্রেসাইজলি জিজ্ঞেস করেন যে সৌদি আরবে আমার কতজন সেমি স্কিল্ড, আনস্কিল্ড অ্যান্ড স্কিল্ড লেবার আছে, বলতে পারবে না, ওই ডেটাই নেই তাদের কাছে, বিকজ দে আর নট হ্যাবিচুয়েটেড লাইক দ্যাট। মেবি এখন হয়তো চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এখনকার যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী মনে করেন 17 বছর প্রবাসী ছিল, এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী 9 বছর প্রবাসী ছিল। সুতরাং এখন আমরা আশা করতে পারি যে প্রবাসীদের দুঃখ তারা একটু বুঝতে পারবে। তো এইখানে যে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আশেপাশের সব রাষ্ট্রের সাথে যেহেতু ইরান এখন গন্ডগোল করছে, সুতরাং সেই জায়গায় রিসেশন শুরু হবে। এখানে এখন জব যেতে থাকবে, জব গেলে কার জব যাবে? সস্তা বাঙালি শ্রমিকদের জব আগে যাবে, এরা সব বাংলাদেশে ব্যাক করবে। বাংলাদেশের গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে যে এরা যদি ফিরে আসে তাহলে কী করবে? আমাদের ক্ষেত্রে তো আফসোস হচ্ছে ওইটাই যে প্লেনের মনে করেন যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এই যাত্রী নিয়ে কী করবো এটা নিয়ে কোনো প্ল্যান থাকে না আমাদের। নাম্বার 1 পলিটিক্যালি স্পিকিং। নাম্বার 2 যেটা হচ্ছে যে আমাদের যে এই সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হচ্ছে, কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইনটা, অ্যান্ড গ্লোবাল সাপ্লাই চেইনের ওই স্পেসিফিক হরমুজ সাপ্লাই চেইনে আমাদের হয়তো ওই রকম ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু এটার কিন্তু রিপেল ইফেক্ট আছে, রেসিডুয়াল ইফেক্ট আছে, বাটারফ্লাই ইফেক্ট আছে। এই 3টা ইফেক্ট যদি আপনি একত্র করেন তাহলে বাংলাদেশ কিন্তু ইজ গোয়িং টু বি সাফারিং ভেরি সুন। এখন
আপনি বলতেই পারেন, দেখবেন যে বাংলাদেশের মানুষের আপটেক অনেক সময় এরকম হয়ে যায় যে ভাই ইরানের তো গন্ডগোল হয়েছে, নারকেল তেলের দাম বাড়বে। নো, নারকেল তেল ইজ নট দ্য তেল হুইচ তেল উই আর টকিং নাও। আমরা বলতেছি পেট্রোলিয়ামের কথা, আমরা বলতেছি ডিজেলের কথা, আমরা বলতেছি কেরোসিনের কথা এবং গ্যাসের কথা। এবং গ্যাস, এলএনজি। আপনি দেখেন কাতারের এলএনজি ফ্যাসিলিটিসে অলরেডি অ্যাটাক করছে ইরানিয়ান মানে ক্ষেপণাস্ত্র, এবং এলএনজি স্টাক নাও, হরমুজ ছাড়াও ওই কারণে স্টাক হয়ে গেছে, তার মানে গ্যাসের দাম বাড়বে। এখন এটার জন্য আমাদের কি প্রিপারেশন আছে? আমাদের দেশে তো পেঁয়াজের দাম অথবা মরিচের দাম যখন 200 টাকা কেজি হয়ে যায় তখনই আমরা কিছু করতে পারি না। তাহলে আমরা এই ধরনের ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবো? লেবুর দাম 250 টাকা। এক্স্যাক্টলি। এখন লেবুর দাম 250 টাকা যখন হয়েছে তখন কি ভোক্তা হিসেবে আমরা বলছি যে আগামী 7 দিন লেবু খাবো না? এটা আমরা বলতে পারি না। সমস্যাটা হয়েছে এই জায়গায়, এবং এই জায়গায় আমি যেটা বলবো, এই সরকারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ইন দিস কনফ্লিক্ট। অপরচুনিটিটা কি? সেটা হচ্ছে ইউ ক্যান নাও ট্রেন অ্যান্ড এডুকেট ইউর পিপল, যে এই পৃথিবীতে আসন্ন দিনে একের পর এক যুদ্ধ লাগতেই থাকবে। ভাই যেটা বলছেন যে ওয়ার্ল্ড ওয়ার এরা যেটা আছে ওটা চলে যাওয়ার পরে আরেকটা থার্ড ওয়ার্ল্ড আসার মাঝখানে ছোট ছোট এখন যুদ্ধ হতেই থাকবে, ঠিক আছে? এই যে যুদ্ধ হতে থাকবে, একটার পর একটা সাপ্লাই চেইন ডিসরাপ্ট হতেই থাকবে, আমাদের প্রিপারেশন কি? আমরা কি কোনো ধরনের অভ্যাসগত পরিবর্তনে গেছি যে লাইটটা কম ইউজ করব? আমরা কি ওই অভ্যাসে গেছি যে ঠিক আছে বাচ্চাদেরকে আমরা ম্যান্ডেটরি স্কুল বাসে পাঠাবো, আমরা একটা করে গাড়িতে করে একটা করে বাচ্চা পাঠাবো না? উই আর নট গোয়িং ফর দ্যাট। আমরা কি ওই রেশনিংয়ের প্র্যাকটিসে গেছি যে যদি কখনো এরকম যুদ্ধ লাগে, যখন দেশের জ্বালানি মন্ত্রী বলতে বাধ্য হয় যে আমার মার্চ পর্যন্ত মজুদ আছে, সাথে সাথে কি আমরা এই একইভাবে অ্যাসিওর করতে পারি যে ঠিক আছে মার্চ না, আমরা এটাকে টেনে নিয়ে যাবো জুলাই পর্যন্ত, আমাদের ইউজেস যেটা আছে এটাতে আমরা রেশনিংয়ে আসবো? আজকে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তখন চিনির সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, কারণ সকল নৌযান তখন যুদ্ধ পারপাসে ব্যবহার হচ্ছিল। তখন কিন্তু ওই জেনারেশনটা যারা ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্রিটিশ জেনারেশন এবং ওইখানে যারা ছিল, তারা কিন্তু সুগার খাওয়া কমিয়ে দিয়েছিল। এটার অভ্যাস এখনো আছে। তো আমাদের মনে হয় যে সরকারের অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে এই ইরান কনফ্লিক্টকে মাথায় রেখে এখন ম্যাসিভ স্কেলে সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসুক। পলিটিক্স বলতে খালি চিকা মারা আর মনে করেন যে আমার ভাই তোমার ভাই আর শাহবাগ দখল না হোক, একসাথে সবাই বসে লেট আস এডুকেট আওয়ার পিপুল স্কুল লেভেলে, যে কিভাবে আমরা জ্বালানি সংকটে যখন পড়ে যাই, আমাদের তো নাই জ্বালানি, উই আর নট প্রডিউসার অফ দিস ফুয়েলস। সো এই ফসিল ফুয়েল যেহেতু আমাদের ওভাবে নাই, সুতরাং এটার উপরে যেহেতু ডিপেন্ডেন্সি আছে, তাহলে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিভাবে সংকটকালীন সময়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন যাতে লোড কম পড়ে, দ্বিতীয় হচ্ছে অল্টারনেটিভ গ্রিন এনার্জি যেগুলো আছে সেগুলোতে আমরা কতটা ট্রাই করছি। জি, অনেক অনেক ধন্যবাদ। হয়তো এটি নিয়ে এইভাবে ভাবনার মধ্যেও কেউ নেই। আমি একটু আপনার কাছে আসি, সেটি হচ্ছে শোভন ইসলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ঠিক এখন আবার ইউএস এবং এই যে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে বা চালাচ্ছেন, তো রাশিয়া ইউক্রেনেও যখন যুদ্ধ হয়েছিল আমরা কি সেম সমস্যায় পড়েছিলাম, নাকি মানে এই জোনটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ এখন যেখানে হচ্ছে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও কিন্তু প্রাথমিক অবস্থায় বাংলাদেশ একটুখানি সংকটে পড়েছিল, কারণ ওই জ্বালানি সংকটের কারণে, কারণ আমরা তখন রাশিয়ার যে তেলটা আসতো সেটি বন্ধ হয়ে গেল। হঠাৎ করে জার্মানি রাশিয়ার গ্যাস পাচ্ছিল না, যে জার্মানি তখন এলএনজি স্টেশন স্থাপন করে কাতার থেকে তেল নিয়ে গ্যাস নিয়ে যে জ্বালানি সাপ্লাই করলো। তখন হঠাৎ করে ইনফ্লেশন দেখা দিল ইউরোপে, এবং ইউরোপের সাথে আমাদের মার্কেট ডিপেন্ডেন্ট, আমাদের তখন ডলার কিন্তু আমাদের টাকার মান তখন কমে গিয়েছিল, কারণ আমাদের তেল আমদানিতে তেলের দাম তখনও বেড়ে গিয়েছিল, গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ঘাটতি হয়েছিল, তখনও আমরা কিন্তু এই সংকটে পড়েছিলাম। কিন্তু এবার সংকটটি আরও চরম, কারণ শুধু রাশিয়াই শুধু জ্বালানি সরবরাহ করতো, ইউক্রেন কিন্তু তেমন শুধু খাদ্যশস্য কিছু সরবরাহ করতো, এটা কোনো তেমন বড় কোনো ব্যাপার না। এখন কিন্তু এন্টায়ার গালফটা কিন্তু ইম্প্যাক্টেড, এন্টায়ার অয়েল মুভমেন্ট, এন্টায়ার জ্বালানি যেখান দিয়ে মুভ করে পাইপলাইন, সেই হরমুজ প্রণালী এবং পাইপলাইন যেটি কাতার যেটি গ্যাসের কোম্পানি, সেটি কিন্তু একদম হরমুজের উপরে, যেটি পাইপলাইন দিয়ে সরাসরি চায়নাতে যায়, যে গ্যাসটি সরাসরি চায়নাতে যায়। কাজে এই সব কিছু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের উপরে এবার, যেহেতু জ্বালানি সংকট আসছে। এটির কীভাবে বের করা যায়, এটি থেকে বের হওয়ার সহজ কোনো রাস্তা নাই। যদি এটি শর্ট ওয়ার হয় তাহলে অফকোর্স এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা যতই কনজামশন কমাই, আমি ভাইয়ের সাথে একমত, আমাদের কনজামশন এখন ডাইভার্সিফাই করতে হবে। আমাদের হয়তো ডোমেস্টিক কনজামশনের দিকে আমাদের লোডশেডিং দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হবে, সেই ধরনের চেষ্টা করতে হবে। আমরা সাফার করব, আমরা অফিসে এয়ার কন্ডিশন পাবো না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট আমাদের কারখানার উৎপাদন যাতে চালু থাকে, আমরা সেই কারখানার উৎপাদন যাতে আমরা পাঠাতে পারি তার ব্যবস্থা আমাদের করতে হবে। মানে মার্চ পর্যন্ত অপেক্ষা করা না, এখন থেকে আমাদের এই পদক্ষেপ নিতে হবে। তারপরে আমাদের যদি তেলের দাম বেড়ে যায়, তখন আমরা কিভাবে আমাদের ডলার দিয়ে, আমাদের যে স্বল্প ডলার আছে, আমাদের দুইটাই ইনকামের সোর্স, একটা হলো ফরেন রেমিটেন্স আর একটা হলো গার্মেন্টস এক্সপোর্ট, কারেক্ট? এই দুটি আমাদের যাতে কোনো প্রভাব না পড়ে, এবং প্রভাব পড়বেই।
আপনার কিন্তু এখানে প্রভাব শুধু মিডল ইস্টে পড়বে না, আমাদের সবচেয়ে বেশি অর্থ আসে মিডল ইস্টের সম্পূর্ণ অঞ্চলটা থেকে, আর সবচেয়ে একক কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি অর্থ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কারেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে অর্থ আসবে, আমাদের যে অর্থ আসবে সেটিরও কিন্তু একটু প্রভাব পড়বে, কারণ ওখানে যে ইনফ্লেশন টেন্ডেন্সি দেখা দিবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছেন, আমি একটু সেখানে একটু যাই। সেটি হচ্ছে যে আমরা যেমন এত দূরে যুদ্ধ হচ্ছে, তারপরেও আমাদের জনগণ রাস্তায় নেমে এসছে, বিভিন্ন দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক এই যে ইসরায়েলের সহযোগিতায় একটা একটা দেশ ধ্বংস করছে, বা নিজেরাই কয়েকদিন আগে ভেনেজুয়েলার সরকার প্রধানকে তুলে নিয়ে আসলো, এখন খামেনিকে হত্যা করলেন শহীদ খামেনি সেই ইরানের এই অবস্থায়। তো মার্কিনীদের আসলে তাদের কি জন্য কোনো আইন, বিচার, আদালত এগুলো কিছু নেই, বা তাদের জনগণ বা কিভাবে নিচ্ছে? আচ্ছা, আপনি আমাকে একটি পলিটিক্যাল কোশ্চেন করেছেন, আমি আনসার করব এটা, তবে আই এম নট এ পলিটিশিয়ান, তো আমি আনসার করবো এইভাবে যে একজন সচেতন নাগরিক হিসাবে আনসার করব। দেখুন, এখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি তার খামখেয়ালি নীতি অব্যাহত রেখেছেন। আমাদেরকে টেরিফ দিলেন, টেরিফটি সুপ্রিম কোর্টে যে ঘোষণা হলো যেটি অবৈধ, তারপরে উনি আরেকটি ট্যারিফ 122 আমাদের উপর দিয়ে 10% আমাদের উপর ট্যারিফ সাময়িক 150 দিনের জন্য ট্যারিফ আরোপ করলেন। সবই খামখেয়ালি তারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন কিন্তু এই খামখেয়ালি পানা সাপোর্ট করে না। ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জারে যে ওয়ার পাওয়ার অ্যাক্ট প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, যে আওতায় উনি যুদ্ধটি ঘোষণা করলেন ইরানের বিরুদ্ধে, সেটি কিন্তু এই ওয়ার পাওয়ার অ্যাক্ট এবং ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার অবিশ্বাস্যভাবে একেবারে যুদ্ধের সামনাসামনি দাঁড়িয়ে আছে আমেরিকা, তখন একটু যুদ্ধ সে ঘোষণা করতে পারে, কিন্তু সেটি কিন্তু ঠিক না। আমেরিকার কিন্তু কোনো প্রেজেন্ট ডেঞ্জার ছিল না। আগামী 10 বছর পরে তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে, সেটির জন্য এখন সেই প্রোগ্রামটাকে ধ্বংস করতে হবে। 10 বছর পরে তাদের হয়তো পারমাণবিক শক্তি হবে, সেটির জন্য এখন যে অ্যাটাক করতে হবে সেটির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটি কংগ্রেসে যাওয়া উচিত ছিল, এবং কংগ্রেসে গিয়ে বৈধতা নিয়ে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসীদের কাছ থেকে ভ্যালিডিটি নিয়ে তারপরে তাকে এটি আক্রমণ করতো, সেটি তিনি করেননি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই যুদ্ধটি পপুলার যুদ্ধ না। মার্কিন নাগরিকদের কাছে আমি যতটুকু জানতে পারি, তাদের সাথে যে কথাবার্তা বলি, আমার যে বায়ার আছে তাদের সাথে কথা বলি, এই যুদ্ধটি একেবারেই পপুলার যুদ্ধ না। কিন্তু যুদ্ধটি ডোনাল্ড ট্রাম্প করছেন। এবং আজকে জানেন, আজকে কংগ্রেসে ফার্স্ট হিয়ারিং তাদের, কংগ্রেসে আজকে সোমবার প্রথম উইকডে, তাদের প্রথম উইকডে, সেই দিন তাদের কংগ্রেসে তারা যেতে হবে এবং কংগ্রেস থেকে তাদের ভ্যালিডিটি নিতে হবে, এবং এটি যে কংগ্রেসে ভোট পাবে তার কিন্তু কোনো সিউরিটি নেই। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটি করছে, এটির কোনো বৈধতা কিন্তু মার্কিন নাগরিকরা এখন পর্যন্ত দেয়নি। আপনি দেখেন, নাগরিক এবং রাষ্ট্র কিন্তু দুটি ভিন্ন জিনিস। আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধের জন্য সংগ্রাম করছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল, কিন্তু বাংলাদেশের মার্কিন যে নাগরিকরা আছে তারা কিন্তু বাংলাদেশের জন্য প্রচুর টাকা রেজ করেছিল, বাংলাদেশের জন্য তারা কনসার্ট করেছিল, বাংলাদেশিদের পাশে তারা দাঁড়িয়েছিল। কাজেই নাগরিক এবং রাষ্ট্র এখানে আমি ভিন্ন চোখে দেখতে চাই। আমার মনে হয় ইরানের যে যুদ্ধটি, এটি মার্কিন নাগরিক একইভাবে দেখছে না মার্কিন রাষ্ট্রের সাথে। জি, ধন্যবাদ। আমি আবারও ডেলিস খান আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে এরপর কি আসলে ফিলিস্তিন শেষ, ইরানে অ্যাটাক করা হলো, এরপরে তাদের টার্গেটটা কার? না, আপনি যদি ডিজাইন এবং প্যাটার্নটা দেখেন তাহলে হালকা রিভিল করতে পারবেন। ভেনিজুয়েলা দেখেন আন্ডার অ্যাটাক, ভেনিজুয়েলার মানে রেজিম চেঞ্জ করে ফেলেছে, এবং এখনও তো বোধহয় মাদুরো এবং তার স্ত্রী আমেরিকাতেই আছে কিডন্যাপড অবস্থায়। বাকি ছিল হচ্ছে ইরান। সো ইরানে তারা মানে সফটেন আপ করার চেষ্টা করছে। গ্রিনল্যান্ডে একটা বড় রিজার্ভ আছে, যে রিজার্ভটা নিয়ে অলরেডি গ্রিনল্যান্ডের ব্যাপারেও আমেরিকা পুশ করছে। তো আমার ধারণা, যেটা ধরেন গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলে একটা মুভ হচ্ছে, যে মুভটা আসলে ছোট ছোট অংশ আমরা ছোট লেন্স দিয়ে দেখি বলে হয়তো ধরতে পারছি না। যারা আরও অভিজ্ঞ আমার চেয়ে, যারা আরও বেশি গ্র্যান্ড স্ট্র্যাটেজিক লেভেলটা বোঝে, যেমন রাশিয়া অথবা চাইনিজ এক্সপার্টস যারা আছে, যেমন অনেকেই বলছে যে এই যুদ্ধটা বেসিক্যালি ইরানের উপর দিয়ে ওই যে ঝিকে মেরে বউকে শেখানোর টাইপের। তার মানে কি, ইরানকে সফটেন আপ করা হচ্ছে, কারণ ইরানের মেইন ফুয়েলটা যেটা আছে এটা নেয় হচ্ছে চায়না। তো চায়নাকে যদি আপনি উইক করতে চান তাহলে ইরানকে উইক করাটা খুব জরুরি। সো এইখানে যেই লেভেলে ধরেন, এটা তো আর যুদ্ধ বলা যাবে না, ওটা হচ্ছে ধরেন যে টপ লেভেল জিও স্ট্র্যাটেজিক টেনশন বলতে পারেন। যে টেনশনটা হচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে কোনো কারণে হোক মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে তার একটা ডিক্লাইন দেখতে শুরু করেছে।
কারণ এত আনপপুলার একটা ওয়ার, ধরেন ভিয়েতনামের পরে আফগানিস্তানের পরে সম্ভবত এইটা একটা চরম আনপপুলার একটা ওয়ার আমেরিকা করছে, এবং ভিজিবলি আসলে কোনো ট্যাকটিক্যাল অথবা অপারেশনাল কোনো টার্গেট খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আমেরিকা এটা করছে। সো তার মানে হচ্ছে এটা স্ট্র্যাটেজিক টার্গেট আছে, অবজেক্টিভটা স্ট্র্যাটেজিক। অনেকে বলতেছে যে ইসরায়েলকে স্যাটিসফাই করার চেষ্টা করছে। আই ফুললি অ্যাগ্রি, ইসরায়েল ইজ দ্য লাস্ট আউটপোস্ট অফ ওয়েস্ট ইন মিডল ইস্ট, ইট ইজ কনসিডার্ড লাইক দ্যাট। এটা এখানে হওয়ার কথা ছিল না, জিম্বাবুয়েতে হতে পারতো, এটা আর্জেন্টিনায় হওয়ার কথা ছিল, বাট এটা এখানে হয়েছে উইথ এ পারপাস। এবং এটা বোঝার জন্য আপনাকে সাইক্স পিকস যে চুক্তিটা আছে, চুক্তিটা বুঝতে হবে। কারণ অনেকেই এই জিনিসটা জানেন না, আমি অবাক হই দেখে। সেটা হচ্ছে যে ইরাক রাষ্ট্রটা কিন্তু অনন্তকাল ধরে ছিল না ইরানের মতো। এটা 1932 সালে এই রাষ্ট্রের জন্ম হয়েছে, এবং 1932 সাল থেকে 1948 সালের মাঝখানে আরও কয়েকটা রাষ্ট্রের জন্ম হয়েছে। সেটা হচ্ছে জর্ডান, তারপর হচ্ছে এদিকে হচ্ছে সিরিয়া, তারপর হচ্ছে আমাদের এই ইসরায়েল। এই রাষ্ট্রগুলো কিন্তু এই 32 থেকে 48-এর ব্র্যাকেটে, 48 হয়েছে কুয়েত আরও পরে। সো এই রাষ্ট্রগুলো অনেক পরে তৈরি হয়েছে। তো এই যে জায়গাটা ডিনামিক্সটা আছে, এই ডিনামিক্সটা পুরাটাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে খনিজ সম্পদের একটা অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে। এবং এই নেক্সট জেনারেশন যে আমেরিকা যেটা অলরেডি ফিল করতে শুরু করছে, দেখেন বিশ্বের মানে আপনি সমর ইতিহাস যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে যুদ্ধ সবসময় রিসোর্স নিয়ে হয়েছে। আর বাকি এই যে ক্রুসেড টুসেড যেগুলো বলছেন এগুলো সব নাম কাওয়াস্তে, ঠিক আছে। আপনি আরেকটু যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা দেখব মশলার জন্য দীর্ঘ সময় যুদ্ধ, কন্ডিমেন্ট যেটা মশলা, এটা তো এখন এই মুহূর্তে আমার ধারণা এই যুদ্ধগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওই যে আমাদের মিনারেল যে রিসোর্সগুলো আছে এই রিসোর্সের উপরে আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আফ্রিকাকে কিন্তু কলোনাইজ করে শুষে নেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আপনি আফ্রিকার কিছু কিছু রাষ্ট্রে আছে, আমাদের ইউএন মিশনের কারণে আমরা যেসব দেশে ছিলাম সেখানে একটা নলকূপ স্থাপনের জন্য ফ্রান্স থেকে অনুমতি নিতে হয় এখন, ঠিক আছে। সো এই যে ধরনের একটা যে কলোনি সিস্টেমটা যে আছে এইটার একটা নতুন রূপ আমরা এখন দেখতে শুরু করছি এই জায়গায়। তো এই জায়গাটায় টেনশনটা বেসিকলি আমার কাছে মনে হচ্ছে পোলারাইজেশনের যারা আছে, চায়না, রাশিয়া এবং ইউএসএ, এই তিনজনই আসলে এই জায়গায় মানে টেনশনের ভেতরে আছে। চায়নার অগ্রগতি যেটা, এটা থামাতে পারতেছে না ইউএসএ। এবং আমি বেশ কিছু ইউএসএ স্কলার মানে কমেন্ট্রি পড়ছিলাম এবং শুনছিলাম, আসলে টেকনোলজিতে ধরেন টেসলার চেয়ে বিওআইডি অনেক আগে গেছে এখন, ঠিক আছে। তারপরে ধরেন আপনি অন্যান্য যে ব্যাপারগুলোতে আছে, যেমন ডিপ্লোমেসির ব্যাপারে বলেন অথবা অন্যান্য ব্যাপারে, ওখানেও চায়না অনেক দূরে এগিয়ে গিয়েছে। সুতরাং চায়নাকে প্রতিহত করা এবং চায়না সহ এখন এই যে রাশিয়াকে প্রতিহত করাটা এখন আমেরিকার জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে প্রতিহত করার জন্য এর কাছেও নিউক্লিয়ার ওপেন আছে, ওর কাছেও নিউক্লিয়ার ওপেন আছে। সো নিউক্লিয়ার দিয়ে তো আপনি এই সলিউশনটা পাবেন না, আপনি সলিউশন পাবেন রিসোর্সে। এখন আর রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যার আছে, যার কাছে তেল আছে, গ্যাস আছে, তার উপরে যার আধিপত্য অথবা নিয়ন্ত্রণ থাকবে, হি উইল রুল দ্য নেক্সট সেঞ্চুরিজ। এখন পর্যন্ত যুদ্ধ অবস্থা নিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতি দিয়েছে, পরে আবার একটু কারেকশন করে দিয়েছে। এটি হচ্ছে যুদ্ধের অবস্থা। আবার ইন্ডিয়ার যদি আমরা দেখি যে ইন্ডিয়া বলেছিল যে অন্তর্বর্তী সরকারের সময় যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন তারা তাদের সাথে কাজ করবেন। এবং ইন্ডিয়ার হাই কমিশনার আজকেও স্থানীয় সরকার মন্ত্রীর সাথে দেখা করেছেন, পরে গণমাধ্যমের সাথে বলেছেন তারা এই ব্যবসা বাণিজ্য সহ সব বিষয় স্বাভাবিক করতে চান। যদিও ভিসার ব্যাপারে আমাদের প্রশ্নের জবাব উনি দেননি। সব কিছু মিলে এখন পর্যন্ত বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটি কি সঠিক জায়গায় আছে, কিংবা যদি থেকে থাকে এর যৌক্তিকতা কি? আচ্ছা, আমি পররাষ্ট্র নীতি না নিয়ে বাণিজ্য নীতি নিয়ে একটু কথা বলবো। আমি বাণিজ্য নীতির দিকে যাই, কারণ পররাষ্ট্র তো আমি নট এ পলিটিশিয়ান, বারবার করে বলছি। আমার দেখেন বাণিজ্য নীতির ব্যাপারে আমি বলবো যে আমাদের ভারত একটা বড় ট্রেডিং পার্টনার। আমরা ভারতের রপ্তানিও বাড়ছিল, আমাদের গার্মেন্টস রপ্তানি বাড়ছিল, অলমোস্ট $1 বিলিয়ন হিট করেছিল, সেটি আবার আমরা 500 মিলিয়নে ফল ব্যাক করেছি। তার একটি বড় কারণ হলো আমরা ভারত দিয়ে আমাদের যে স্থলবন্দর দিয়ে যে পণ্যটি রপ্তানি হতো সেই পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেল। আমরা বিজিএমই এবং অন্যান্য সংস্থা মিলে বহু চেষ্টা করে 4টি স্থলবন্দর দিয়ে আমরা আমদানি রপ্তানি চালু করেছিলাম। আমাদের গার্মেন্টসের র মেটেরিয়াল আসতে পারতো এবং আমরা উৎপাদিত গার্মেন্টস এই পথে আমরা রপ্তানি করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের সুতার উপর আমরা একটা এমবার্গো দিলাম যে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি করা যাবে না ভারত থেকে, এবং তার প্রতিশ্রুতি, তার রেসিপ্রোকাল হিসাবে ভারত বলল তোমাদের এখান দিয়ে ট্রানজিট বন্ধ করে দিলাম। আমাদের যে ট্রানজিট হয়ে অন্যান্য বিভিন্ন বিমানবন্দর দিয়ে আমাদের পণ্য রপ্তানি হতো সেটি বন্ধ করে দিল। এটি আমাদের জন্য একটি বড় ধাক্কা। আর আমাদের এই পথ দিয়ে আমাদের
গার্মেন্টস রপ্তানি বন্ধ হয়ে গেল, এটি একটি বড় ধাক্কা। তো আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি এই দুটি মানে ট্রানজিটটা ওপেন করার জন্য কি করতে হয়, এই জন্য একটা ফলপ্রসূ বাণিজ্যিক নেগোসিয়েশন করা দরকার ভারতীয় সরকারের সাথে। এবং আমার মনে হচ্ছে যে আমি যা ন্যারেটিভগুলো দেখলাম, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীর সাথে যে ভারতীয় হাই কমিশনার কথা বলেছেন, উনিও এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহী। অফকোর্স ভিসা আমাদের দুই দেশের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ ব্যবসা করতে গেলে আমাদের ভিসা লাগবে। আমাদের ভিসাটি ওপেন করে দেওয়া উচিত, এটিও আমি আশা করব যে এ ব্যাপারেও সরকার যথাযথ পদক্ষেপ নেবে যাতে আমরা ভারতের সাথে ভিসা ওপেন করতে পারি। সেক্ষেত্রে শুধু ভারত না, আমাদের কিন্তু পৃথিবীর অনেক দেশই এখন ভিসা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। আমরা দুবাইতে, সংযুক্ত আরব মানে ইউএইতে আমরা কোনো ভিসা পাচ্ছি না, আমরা কুয়েতে ভিসা পাচ্ছি না, আমরা ইউরোপিয়ান দেশগুলোতে ঠিকমতো ভিসা পাচ্ছি না, আমরা আমেরিকাতে আমাদের ভিসা বন্ধ করে দিল, ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করলো, বিজনেস ভিসা যদিও চালু আছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা কিন্তু ভিসা খুব একটা ভালো আমাদের সুযোগ অবস্থায় আমরা নাই। কাজেই আমাদের এই ভিসাগুলো আমাদের ওপেনের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চেষ্টা করতে হবে যাতে বাণিজ্যিক ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং ছাত্রদের যে ভিসা, শিক্ষাগত যে ভিসা, সেই ভিসাগুলো যাতে সম্পূর্ণভাবে ওপেন হয় এবং চালু হয়। এক নম্বর। দুই নম্বর হলো আমাদের বাণিজ্যিক একটি চুক্তি হয়েছিল জানেন আমেরিকার সাথে শেষ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই চুক্তিটাকে ওপেন করে, যেহেতু সেই চুক্তির কিছু অংশ একেবারে বাতিল হয়ে গেছে, রেসিপ্রোকাল ট্যারিফ যেটি অ্যাড করা হয়েছিল সেটি আমেরিকান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এবং চুক্তির একটি বড় অংশই ছিল রেসিপ্রোকাল ট্যারিফ বেস। এটির বাদ করার পরে যে অংশটি থাকবে সে অংশটি নিয়ে এবং কনস্ট্যান্টলি এটি নেগোসিয়েশন করে কিন্তু আমাদের আমেরিকার সাথে চুক্তিতে আগিয়ে নিতে হবে। চুক্তিটি প্রকাশ করতে হবে, বাণিজ্যিক যারা আমরা যারা বাণিজ্যের সাথে জড়িত আছি, আমরা যারা বিজনেসম্যান আছি, তাদের সাথে স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করে সরকারের এই চুক্তিটি বাণিজ্য মন্ত্রণালয় এবং যে মন্ত্রণালয় এটা দায়িত্বপ্রাপ্ত হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটি আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে তাদের সমঝোতা চালিয়ে যেতে হবে। তাছাড়া আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের আমরা সময় চেয়েছে, এই সরকার এসে সঙ্গত কারণে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় কিছু বাড়িয়ে দেওয়ার জন্য বলেছে। এছাড়া এই বাড়িয়ে যদি দেওয়াও হয়, সাথে সাথে আমাদের যে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো, সেগুলো আমাদের কাজ করতে হবে। কোনো দেশের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই। আমাদের প্রতিবেশী দেশ ভারত দেখেন, তারা কিন্তু ইউরোপিয়ানের সাথে সবচেয়ে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, তারা আমেরিকার সাথে একটি ট্রেড এগ্রিমেন্ট করেছে, তারা ইউকের সাথে একটি ট্রেড এগ্রিমেন্ট করেছে। আমাদের কিন্তু কোনো দেশের সাথেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করা নাই। আমাদেরকে ইমিডিয়েটলি এলডিসি গ্র্যাজুয়েশন প্রিপারেটরি স্টেপ হিসাবে সবগুলো দেশের সাথে আমাদের অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া, এই দেশগুলোর সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অবিলম্বে করা জরুরি বলে আমি মনে করি। জি, আপনি পার্শ্ববর্তী দেশের সাথে ট্রানজিট নিয়ে কথা বলছিলেন, তো সেখানে এই ট্রানজিট ওপেন যদি থাকে, সেই লাভটা আসলে কাদের ঘরে বেশি যাবে, আমাদের নাকি তাদের মানে যেমন অন্তর্বর্তী সরকারের সময় যখন এগুলো বন্ধ থাকলো, অনেক সময়ই আমরা পার্শ্ববর্তী দেশের অনেককে বলতে শুনেছি, তা সেই দেশের গদি মিডিয়াকেও বলতে শুনেছি যে তারা আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এরকম একটা মনোভাবের যে বিষয়। আমি ডেটাবেস নিয়ে কথা বলতে চাই, আমি সত্যিকারের ডেটা পরিসংখ্যান নিয়ে কথা বলতে চাই। আপনি দেখুন, আমাদের প্রচুর পরিমাণ পণ্য ভারত দিয়ে রপ্তানি হতো, ভারতে দিয়ে আমাদের এয়ার শিপমেন্ট হতো, কারণ আমাদের এখানে সত্যি এয়ার কার্গো নাই। আমাদের এখানে কোনো বিমানবন্দরের স্বল্পতা নাই, কিন্তু বিমানবন্দরে যদি আপনি ওপেনও থাকে, আপনি তো ইনকামিং কার্গো আসতে হবে, আপনি যে পরিমাণ কার্গো আসবে তাই সেই প্লেনটা ভর্তি করেই তো ফেরত যাবে। বাংলাদেশ এমন একটি ছোট দেশ, আমরা বিমান দিয়ে বেশি পণ্য আমদানি আমরা করি না। কাজে আমাদের যদি বিমান দিয়ে পণ্য রপ্তানি করতে হয়, তাহলে আমাদের খালি প্লেনটাকে নিয়ে আসতে হয়, সেই প্লেনটাকে আমাদের পণ্য ভর্তি করে পাঠাতে হয়। এটি নট এ ভ্যালিড সলিউশন। কাজে আমাদের যদি ট্রানজিটটা ওপেন হয়, এটি আমাদের ডেফিনেটলি আমাদের আরএমজি সেক্টর, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী পণ্যের প্রতিষ্ঠান, সেটি এটিতে বহু পরিমাণ উপকৃত হয়। এখন আমাদের স্থলবন্দর দিয়ে তারা যদি কিছু রপ্তানি করে ট্রানজিট, সেটি প্রপার নেগোসিয়েশন করতে হবে। আমি তো বলছি না এমন কোনো বাণিজ্যিক চুক্তি হোক যেটিতে কোনো ভারসাম্য বিঘ্নিত হবে, কেউ কোনো বেনিফিটেড হবে। ইট শুড বি টোটালি বিজনেস ওরিয়েন্টেড। আমরাও লাভবান হব না, তারাও লাভবান হবে না, দুইজনই সমভাবে লাভবান হব। এইরকম একটি আমাদের চুক্তি করতে হবে যাতে আমরা এটি সমকক্ষ একসঙ্গে দাঁড়িয়ে আমরা একটি চুক্তি করি যাতে দুপক্ষই বেনিফিটেড। অনেক ধন্যবাদ ডেলিস খান। যে প্রশ্নটি করেছিলাম যে বিশ্বের বিবেক যারা আছেন অথবা মোড়ল এছাড়া যারা আছেন, তাদের ভূমিকাটা এই যুদ্ধ কি, আর যুদ্ধ থামাবে কি? জাতিসংঘ, ওয়াইসি, এগুলোর নাম মানে গাল ভরা যে বলি, এগুলো নাম আর আমরা, তারা কি করছে আসলে? করণীয় কিছু আছে তাদের? ধন্যবাদ। আমি এই অংশটাতে আসার আগে একটু মানে আমাদের ভারত ডিপেন্ডেন্সির ব্যাপারটাও বলি এই সুযোগে আপনার সাথে। দেখেন, ভারত গত 2 বছরের ভেতরে অন্তত 3বার 3টে দূতাবাসে আমাদের আক্রমণ করেছে এবং 2টা দূতাবাসে পতাকা পুড়িয়েছে, আর আমাদের তখনকার যে রাষ্ট্রপ্রধান ছিল তার কুশপুত্তলিকা দাহ করেছে।
এবং তাদের পূজা পর্বণে ডক্টর ইউনূসকে অসুর সাজিয়ে তারা ব্যবহার করেছে। দিস ইজ অ্যাকচুয়ালি আমরাও করেছি, আমাদের বাংলাদেশে হয়েছে। না আমরা চিটাগাং ভারতীয় দূতাবাস আক্রমণ হয়েছে, আমাদের কম, বাংলাদেশে মানে ওই লেভেলের না। হাদি ওদের লেভেলের বহু স্লোগান চাণক্যপুরীতে হয়েছে। গিয়ে যে অ্যাটাকটা করেছে বাংলাদেশ না ইন্ডিয়া, তারপর হাদি হত্যার পেছনে ভারতের আমি প্রচ্ছন্ন জানি না ইয়ে সেটা, আছে। কিন্তু আপনি শুধু এক পক্ষে বলতে হবে। বিজিবিটা তো আমরা জানি, হ্যাঁ। বিজিবিটার পেছনে তো ছিল, হ্যাঁ। তা আমাদের 57 জন অফিসার মেরে ফেলছে, এটা তো অস্বীকার করতে পারবে না তারা। সেটা তো আমি যাচ্ছি না, না আমি সেই জন্য বললাম, সেটার কোনো আমি কমার্সে আসতেছি। আপনি কমার্সে যদি থাকি, ট্রেড কমার্সে, তাহলে বাংলাদেশের বহু দূতাবাস কিন্তু আক্রমণ হয়েছে। না বাংলাদেশের বহু দূতাবাস, যমুনার ইন্ডিয়ান এখানে দূতাবাস আক্রমণ হয়েছে, বোধহয় চিটাগাংয়েও হয়নি। আক্রমণ হয়েছে। এভাবে হয় নাই বোধহয়, মানে আমরা এরকম ওখানে তেমন আক্রমণ পতাকা হয়নি, পরানো হয় নাই আক্রমণটা এবং ইয়ে হয় না, এটা অন রেকর্ড নাই। আপনি এটা যদি মানে কমপ্লেইন করতে চান তাহলে ইউ ক্যান ডু। এবার আসি আমরা হচ্ছে যে ট্রেড ইমব্যালেন্সের ব্যাপারে। 18 বিলিয়ন করে ওরা আমাদের সাথে, আমরা করি 2 বিলিয়ন। আমাদের শক্তি কম, সামর্থ্য কম, ইজ নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আমরা ওদের সীমান্তে একটা মানুষও মারি না, কিন্তু আমাদের গত 20 বছরে ওরা 1200-র বেশি বাঙালিকে শুধুমাত্র সীমান্ত অতিক্রমের অপরাধে হত্যা করেছে। এই জন্য বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস মানে বর্ডার ইজ 4064 কিলোমিটার বর্ডার বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো এই জায়গাতে এসে ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই বসবো না কেন? বাবা মা সন্তান এবং ভৌগোলিক প্রতিবেশী চেঞ্জ করা যায় না, তার সাথে আমাদের বসবাস শিখতে হবে। বাট আদানি স্টাইলে ব্যবসা করে তো হবে না। না, অফকোর্স ভাই যেটা বললেন ভেরি ইম্পর্টেন্ট, ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে। আমাদের তো পলিটিশিয়ানদের একটা বড় সমস্যা কি, উই ক্যান সেল এভরিথিং ইনক্লুডিং আওয়ার ল্যান্ড অ্যান্ড মাদার। সো ওই জায়গাটাতে আমাদেরকে খুব স্ট্রিক্ট থাকতে হবে। ভারত গত 1-1.5 বছরে খুব আনকমফোর্টেবল ছিল, এখন আবার একটু কমফোর্টেবল হতে শুরু করছে। বেশি কমফোর্টেবল হইতে দেওয়া যাবে না। আমাদেরকে যেটা ইনশিওর করতে হবে, আপনার সাথে আমি সম্পর্ক রাখবো মর্যাদার ভিত্তিতে। আমার ট্রেড সাইজ কম, আমি কম সাইজে করব। বাট এর মানে এই না যে ইউ উইল টেক এভরিথিং আউট অফ মি বিকজ অফ সাম ট্রান্সশিপমেন্ট এন্ড আদার থিং। এই জায়গায় ওই যে ভাই যেটা বললো, উই নিড টু সিট অ্যান্ড টক অ্যান্ড ফাইন্ড দ্যাট এরিয়া। সো ইন্ডিয়ার কেসে আমি আবারও বলবো যে বিফোর উই আর মানে আমরা ইন্ডিয়ার সাথে যে কোনো নেগোসিয়েশনে যাওয়ার আগে উই নিড টু হ্যাভ এ ভেরি ক্লিয়ার লেন্স। 2 মিনিট ঠিক আছে, আচ্ছা। আর ওই 2 মিনিট যেটা আপনি বললেন ওটাতে আসতেছি। ফাইনালি আমি যেটা বলবো যে ওয়ান্স অ্যাগেইন আমরা যখন ইন্ডিয়ার সাথে এই জায়গাটাতে বসবো, আমাদের সব কটা বায়োলেটারাল কাজের ব্যাপারে আমাদেরকে দেখতে হবে যে উই আর নট এনিওয়ানস করিডোর অর ট্রানজিট রুট অনলি। আমাদেরকে এটা প্রুভ করতে হবে এবং আমাদেরকে ওই মানে সম্মানটা দিয়ে, রিগার্ডসটা দিয়ে, তারপরে যদি সে আগরতলা থেকে কলকাতা যেতে চায়, মোস্ট ওয়েলকাম। তো এটা ইনশিওর করাটা দরকার। আগের মতো করে আমরা চাই না এই সরকার নতুন করে বলুক যা দিয়েছি তাই এই জীবনে আর ভুলবে না। তো এত ভুলানোর দরকার নাই, আমাদের দরকার আছে। এবার আসি হচ্ছে আপনি যেটা বললেন যে বিশ্ব বিবেকের প্রশ্ন। আমি যদি ভুল না শুনে থাকি তাহলে অ্যান্টনিও গুতারেস বলছে যে জাতিসংঘ পুরুষের স্তনে পরিণত হয়েছে, অকার্যকর। এবং কথা কিন্তু সত্যি। এখন কীভাবে কার্যকর হবে? জাতিসংঘের 26% বাজেট আসে হচ্ছে ইউএস থেকে। তো ইউএসই যদি মনে করেন যে এই জাতীয় কাজগুলো করে, ও মানে কাকে ইয়ে করবে? সর্ষেতে যখন ভূত থাকে সেই ভূত তাড়ানোর সাধ্য তো জাতিসংঘের নাই। বিশ্ব বিবেক একটা অদ্ভুত জিনিস, আই হ্যাভ ফুল রেসপেক্ট অন দ্যাট। বাট থিং ইজ দ্যাট গাজায় যে পরিমাণ অ্যাট্রসিটি হইতেছে এবং হচ্ছে, এর আগে হয়েছে, এটার বিরুদ্ধে বিশ্ব বিবেক কিন্তু এখনও ঘুমিয়ে আছে, মাঝে মাঝে জাগে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত বিশ্ব বিবেক। সুতরাং বিশ্ব বিবেকের উপর আস্থা রাখার পরেও আমি সর্বশেষ 30 সেকেন্ডে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশকে নিজের প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের যে বিশাল একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, তারা কোনো কাজে লাগতেছে না। তারা অল্প শিক্ষিত, তারা এই মিডিয়ার উপরে বায়াস হয়ে গিয়ে খুব বেশি আবেগী হয়ে গেছে। তাদেরকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে কাজে লাগাতে হবে, বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। অনেক ধন্যবাদ। একদমই শেষ, হয়তো 1 মিনিট একটু আপনাকে দিচ্ছি। সেটি হচ্ছে এই পরিস্থিতিতে কি আর করণীয় বলে মনে করছেন বাংলাদেশের জনগণ এবং সরকার বা বিরোধী দল? আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবে মনে করছেন করণীয়? দেখুন, আমার একটি স্লোগান খুব ভালো লাগে, সবার আগে বাংলাদেশ। আমার মনে হয় সেটি আমাদের মনে রাখতে হবে এবং সেটি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমার সলিউশন হলো আমাদের এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, যুদ্ধ যে চলছে, সেটি আমাদেরকে প্রচণ্ডভাবে মনোযোগ দিতে হবে এই যুদ্ধের প্রতি, এবং আমাদের অ্যাডভান্স যে চিন্তাগুলো করা সেগুলো করতে হবে। আমাদের ফিসকাল পলিসিতে যদি আমাদের অ্যাডজাস্ট করতে হয়, আমাদের ইন্ডাস্ট্রিকে যদি কোনো ধরনের সাপোর্ট দিতে হয়, আমাদের লেবার ফোর্স যারা বিদেশে আটকা পড়ে আছেন তাদেরকে কোনো যদি সাপোর্ট দিতে হয়, তারা যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে, রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাতে পারে, সেই দিক দিয়ে আমাদের নজর দিতে হবে। এই জিনিসগুলো আমাদের ইমিডিয়েটলি লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটি আমাদের এমার্জেন্সি আমাদের করতে হবে। লং টার্ম এখনও আমাদের কাছে ক্লিয়ার না যে সামনে 4 সপ্তাহ পরে
কি ঘটতে যাচ্ছে। আমি আবার আশা করব, আমার ভাইয়ের সাথে একমত হয়ে, যে আমি আশা করব যে এই যুদ্ধটি বেশি প্রলং করবে না। অবশ্যই কারণ আমরা- পৃথিবীর এই সক্ষমতা নাই এই যুদ্ধটাকে প্রলং করা। তো আমি আশা করব দ্রুত শান্তি ফিরে আসবে এবং আমরা সকলেই আবার ইনশাআল্লাহ। এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি যেন যুদ্ধ বন্ধ হোক। অনেক অনেক ধন্যবাদ শোভন ইসলাম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ডেলিস খান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি, এবং সেই শান্তি গোটা বিশ্বে বয়ে আনুক, এবং সেই শান্তি আমাদের দেশটাতেও আসুক। আর সেজন্য আমাদের দরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।